আমাদের অ্যানথ্রোপোজেনিক যে স্ট্রেস, দ্যাট ইজ কল্ড অ্যানথ্রোপোজেনিক ক্লাইমেট চেঞ্জ, তার জন্য বছরে দেখা যাচ্ছে 90 লক্ষ মানুষ মারা যাচ্ছে। সুতরাং আজকে একটা দূষণ আমাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে। যুদ্ধের কারণে আমাদের কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিট হচ্ছে আমাদের পৃথিবীতে। মাতৃদুগ্ধের মধ্যে এসে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্স পৌঁছচ্ছে। আগামী যদি কোনো যুদ্ধ হয় তাহলে সেটা জলযুদ্ধ হতে পারে। সুতরাং জলকে কনজার্ভ কিন্তু আমাদের করতে হবে। সারা সপ্তাহে এখনো পর্যন্ত মানুষে 1 চামচ প্লাস্টিক্স খেয়ে ফেলছে। আ পার্সন মাস্ট বি দ্য এনভায়রনমেন্ট লিটারেট। যারা আর কি কোস্টাল সাইডসে থাকছে তাদের এই ডিউ টু এই ধরনের সাইক্লোনিক স্টর্মের জন্য তাদের পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। পুরো কলকাতাটাই জলের তলায় ভেসে যেতে পারে। এনভায়রনমেন্ট ক্রাইম ইজ আ ক্রাইম। প্রত্যেকে এটা শুনবেন এবং অবশ্যই ছোটদেরকেও দেখাবেন। Namaskar. Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. প্রতি সপ্তাহে আপনারা জানেন এখন যে আমাদের এটি প্রচেষ্টা থাকে যে আমরা এমন কিছু ব্যক্তিত্ব আপনাদের আরেকটু কাছে আনবো যাদের ইন্সপায়ারিং জার্নিজ আপনাদের নিজস্ব জীবনে আপনাদেরও একটু ভেতরটা চার্ন করবে, আপনাদেরও ইচ্ছে হবে যে এদের আরেকটু ক্লোজলি জানি। কিন্তু আজকে আমাদের এপিসোডটা যারা হটকে, আই নো দ্যাটস আ ভেরি ক্লিশেড টার্ম, কিন্তু একটা গান, এটা বলার আগে আমার মনে পড়ছে ছোটবেলায় আমরা খুব শুনতাম, বিলি জোয়েল আই থিঙ্ক ওয়াজ দ্য সিঙ্গার, উই ডিডন্ট স্টার্ট দ্য ফায়ার, ইট ওয়াজ অলওয়েজ বার্নিং সিন্স দি আর্থস বিন টার্নিং। আমি এই গানের লাইনটা দিয়ে কেন শুরু করছি, বিকজ উই আর লুকিং অ্যাট সেলিব্রেটিং another international environmental day, কিন্তু aren't we all responsible for the devastation and destruction of planet Earth? এটার মধ্যে কি আমাদের হাত নেই? আজকের এপিসোডটা একটু অন্যরকম। আমাদের সাথে আজকে আছে ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, কলকাতা শহর এবং ইন্ডিয়ার একেবারে লিডিং এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট। এবং সাথীর সঙ্গে আজকে যে আড্ডাটা আমরা মারব সেটা খুব জরুরি তো বটেই, কিন্তু সেটা একটা আমার মনে হয় প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ফ্যামিলিতে এটা একসাথে বসে দেখার মতন। আশা করি এই এপিসোডটা আপনাদের কাছে এইভাবেই ফুটে আসবে। সাথী, উইদাউট মাচ অ্যাডিউ আমরা সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো, অফকোর্স দরকারি টপিক নিয়ে কথা বলবো, বাট বিফোর দ্যাট আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু স্ট্রেট আপ উইথ শ্রী। কেমন লাগছে তোমার এই শোতে এসে? ভীষণ ভালো। তুমি খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশনস দিলে। থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড সব থেকে যে জরুরি বিষয়টা বললে সেটা হচ্ছে পরিবেশ এবং অস্তিত্ব আমাদের, যেটা আমরা এখনো পর্যন্ত কিন্তু উই আর স্ট্রাগলিং ফর একদম দ্যাট। তো সেটা নিয়েই আমরা ডিসকাস করব। সুতরাং আই হোপ ইট উইল বি আ ফ্রুটফুল ওয়ান। অ্যাবসলিউটলি। এবং আমি প্রথমেই শুরু করছি, দেখো আজকাল এই ফ্রেজগুলো, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ভেহিকুলার পলিউশন, সাউন্ড পলিউশন, অনেক স্কুলের বা হসপিটালের সামনে আমরা দেখি নো হর্ন একটা সাইন থাকে, লাইট পলিউশন, বা এই যে ফ্ল্যাশ ফ্লাডস হয়ে যাচ্ছে, সাইক্লোন আসছে, এগুলো খুব লুজলি মাঝে মাঝেই আমরা শুনতে পাই। আমি আমার মনে আছে কিছু বছর আগে আমার মা তখনও বেঁচে ছিলেন, আমরা উত্তরাঞ্চলের দিকে গরমকালে পালিয়েছিলাম যে ওখানে একটু বেশ আরাম করে থাকবো। সেখানে আমরা দেখছি দাউ দাউ করে ফরেস্ট ফায়ার্স, উইচ ওয়াজ মানে স্টানিং টু সি, অ্যান্ড মানে একটা ভয়ঙ্কর একটা রূপ। তারপরে আমফান, আমরা তো এটার মধ্যে দিয়ে গেছি। বম্বেতে 2006-এর যে ফ্লাড হয়, সাংঘাতিক ফ্লাড, সেখানে আই ওয়াজ সার্ভাইভার অফ দ্যাট ফ্লাড। আমরা হেঁটে অফিস থেকে ফিরেছিলাম। বাট আমার মনে হয় কেউই আমরা earnestly কিন্তু we are not concertedly making a difference as a সমাজ, as a society to save the planet. হ্যাঁ, কিছু স্কুলে হচ্ছে, বাচ্চাদের শেখাচ্ছে প্লাস্টিক ইউজ করো না, কিছু কিছু দোকান দেখবে আজকাল ওই কাপড়ের বা কাগজের ব্যাগ দিয়ে নিজেদের জিনিসগুলো বিক্রি করছে। বাট ওভারঅল আমরা কিন্তু ভীষণ ইরেসপন্সিবল। তোমার কি মনে হয়? এক্স্যাক্টলি।
শ্রী, যে জায়গাটায় আমরা তুমি যেটা বললে সেটা কিন্তু খুবই, খুবই একটা রেসপন্সিবল যেটা আমাদের কাছে হয়ে আসছে। কারণ এট লাস্ট হচ্ছে আমরা হিউম্যান বিংস। আর আমাদের অ্যানথ্রোপোজেনিক যে স্ট্রেস, দ্যাট ইজ কল্ড অ্যানথ্রোপোজেনিক ক্লাইমেট চেঞ্জ, এবং সেটাই কিন্তু আজকে আমাদেরকে এত বেশি এফেক্টস করছে। যদি আমরা একটু দেখে নিই যে আইপিসিসির যে AR6 যে রিপোর্টটা লাস্ট, সেখানে কিন্তু এটা কলকাতা নয়, এটা সারা বিশ্ব। সেখানে কিন্তু সারা বিশ্বে তেহরান বলো, মেক্সিকো বলো, সেখানে বহু শহর আজকে কিন্তু সারফেস টেম্পারেচারটা ভীষণভাবে বেড়েছে। সেই রেসপেক্টে আমরা যদি কলকাতার অবস্থান দেখি, সেটা কিন্তু ভয়ঙ্কর। ওহ, সেখানে 2.6 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচারটা বেড়েছে সারফেস, আজকে যে এই সারফেস টেম্পারেচারের জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তুমি এতগুলো চেঞ্জেস, একজন সাধারণ মানুষ কিন্তু সারা বছরের কোনো না কোনো সিজনে এগুলো দেখতে পাচ্ছে। এবং দ্য ডিফারেন্স ইজ যে আমরা ফ্রিকোয়েন্সিটা দেখছি অনেক বেশি বেড়েছে। বেড়ে গেছে। মানে আগে যে পরিমাণ আজকে আয়লা বলো বা যে ধরনের ঘূর্ণিঝড় আমরা ছোটবেলায় কালবৈশাখী দেখে অবশ্যই। এসেছি, সুতরাং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্পিড অফ উইন্ড যেটা হচ্ছে, সেটা কিন্তু প্রচণ্ডভাবে একটা ডেভাস্টেটিং, মানে সব জায়গায় সাংঘাতিকভাবে সেটা বেড়েছে। অ্যাট ইভেন আমরা দেখেছি যে যে কোনো ধরনের ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ছে, সেটাও কিন্তু অনেকটা তার ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। এবং এই জায়গাটাতে আজকে আমাদের যে হিউম্যান বিংসের কিন্তু, আমাদের যারা সিটিজেন্স, আমাদের কিন্তু অনেকটা দায়িত্ব এবং রোল প্লে থেকে যাচ্ছে। কারণ এর থেকে তো প্রচুর জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে, যে জায়গাটা কিন্তু ইগনোর, আমরা এই ওয়ার্ডটা কিন্তু খুব একটা হ্যাবিচুয়েটেড নয়, যে ক্লাইমেট রিফিউজি, এটা কি আদৌ আছে? সুতরাং এগুলো কিন্তু সমস্তটাই এই দূষণগুলোর সাথে খুব ডিরেক্টলি রিলেটেড। আর এখানেই আমাদের এই যে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে যখন আমরা দেখি যে কোন ধরনের দূষণ, আজকে তুমি আলোক দূষণের কথা বলছো, লাইট পলিউশনস, এটা তো বহু মানুষ জানেই না, জানেই না। বা আমরা হয়তো হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি না সেটা আসলে এক্স্যাক্টলি কি। বা আমাদের প্রতিনিয়ত ঘটে যাওয়া যে এয়ার পলিউশনস, তার জন্য বছরে দেখা যাচ্ছে 90 লক্ষ মানুষ মারা যাচ্ছে। এটা তো ভয়ঙ্কর একটা চিত্র। এটা তো আমরা কখনো ভেবেও দেখছি না যে একটা দূষণ মানে সেখানে মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। এবং তার চেয়েও যেটা ব্যাপার, যে আমরা দেখছি যে আমাদের যে আরবান অ্যাট ইভেন রুরাল, এই যে দুটো সাইডের যে কম্বিনেশন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সমস্ত ছেলেমেয়েরা একেবারে 5 বছরের কম যাদের বয়স, তারা কিন্তু খুব মাটির কাছাকাছি সারাক্ষণ থাকছে। এবং অ্যাকর্ডিং টু WHO যেটা বলছে, যে রিপোর্টে ধরা পড়ছে, যে তাদেরও কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। সুতরাং আজকে একটা দূষণ, সেটা কিন্তু আমাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে। এটা আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি বলে মনে হচ্ছে না। সুতরাং এই দূষণের চরিত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন। আজকে আমরা যখন দেখতে পাচ্ছি যে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে যদি অ্যানালিসিস করে দেখা যায়, সেটা যখন আমাদের বিভিন্ন কান্ট্রিতে যেখানে এলনিনো বা লানিনার যে প্রভাবগুলো পড়ছে, সেটা অবশ্যই ভারতবর্ষে সেখানেতে একটা অন্য রকম কিন্তু তার প্রভাবটা আসছে। সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং সেটা গত বেশ 2-4 বছর ধরেই কিন্তু মানুষ প্রত্যক্ষভাবে সেটাকে বুঝতে পারছে, যে কারণ তার ডে টু ডে লাইফে সেটা এসে প্রভাব ফেলছে। কারণ হঠাৎ করে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার রাইজ হয়ে গেছে। মানে আমরা সেটা আজ থেকে 5-6 বছর আগেও আমরা দেখেছি যে যে সিজনাল চেঞ্জগুলো হয়, সেই সিজনাল চেঞ্জগুলোকে আজকে কিন্তু পরিষ্কারভাবে একেবারে ক্লারিফাই করা যাচ্ছে না। যে আমরা বলতে পারছি না যে জানুয়ারি টু মার্চ বা ডিসেম্বর থেকেই শীতকাল শুরু হবে। এবারেই আমরা দেখেছি যে 2025-এ মানে শীত প্রায় হারিয়ে গেছে, মানে শীত প্রায় নেই বললেই চলে।
সুতরাং এটার সাথে আমরা যেটা বোঝবার চেষ্টা করছি যে কিভাবে আমাদের অ্যানথ্রোপোজেনিক স্ট্রেস মানে আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে লাইফস্টাইল, সেটা কতটা প্রভাব ফেলছে এই পরিবেশের ওপর। সেই জায়গাটাই কিন্তু আজকে মানুষ দেখবার চেষ্টা করছে। এই যে আমরা বলছি যে আমরা কার্বন জিরো হব বা আমরা নেট জিরোতে পৌঁছবো, এটা তো একদিনের হবে না। সম্ভব নয়। এটা একটা ক্রমাগত প্রচেষ্টা। আমরা যদি সেই প্রচেষ্টাটাকে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আমরা অভ্যেসের মধ্যে আনতে পারি, তবে কিন্তু আজকে এই নেট জিরো পসিবল। আমরা অনেক সময় শুনেছি যে বিভিন্ন জায়গায় আমরা যে এগ্রিকালচার ল্যান্ডগুলোতে আমরা যেখানে চাষবাস করছি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ হচ্ছে, সেখানে বিভিন্ন রাসায়নিক যে সার ইউজ হয় এবং তার মাধ্যমেও কিন্তু বাতাসে আজকে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস এমিট করছে। এবং সেই গ্যাসগুলোকে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের পদ্ধতিগতভাবে, আমাদের পলিসিগতভাবে কিন্তু পরিবর্তন দরকার। এবং আজকে সারা বিশ্ব যেখানে এই যুদ্ধ খেলায় যে আমরা মেতে আছি, তোমরা জানো যে এই যুদ্ধের কারণে আমাদের কিন্তু গ্রিনহাউস গ্যাস এমিট হচ্ছে আমাদের পৃথিবীতে। অ্যাবসলিউটলি। এবং সেখানে এটা স্টাডি করে দেখা গেছে, বিভিন্ন গবেষণার রিপোর্ট থেকে এটা দেখা যাচ্ছে, প্রায় 5.5% যে আমাদের গ্রিনহাউস গ্যাসেসগুলো, সেগুলো কিন্তু ডাইরেক্টলি এই ধরনের যখন কোনো বম্বিং হচ্ছে বা যে কোনো ধরনের এই মানে তেজস্ক্রিয় যে জিনিস, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলো ইউজ হয়, সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি সেটা আমাদের ভূপৃষ্ঠে এসে মিশছে, আমাদের জলে গিয়ে মিশছে, বিভিন্নভাবে কিন্তু আজকে পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এটা আমরা ইগনোর করছি। আমরা কিন্তু আমাদের আধিপত্য আমরা অন্যভাবে বিস্তার করতে চাইছি। আমরা আমাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেটা কিন্তু আমরা ভাবছি না। আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। আমরা বলছি 2050, 2070-কে আমরা টার্গেট করছি যে যখন আমরা নেট জিরোতে পৌঁছতে পারবো। কিন্তু তার জন্য আমাদের যে পলিসিগত যে চেঞ্জেসগুলো কিছুই দরকার, হচ্ছে না। সেইগুলো কিন্তু খুব রুট লেভেল থেকে শুরু হওয়া দরকার। এনভায়রনমেন্ট ডে, সেই অ্যাবসলিউটলি। এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশনস ভীষণভাবে দরকার। আমি বলছি না সেটা দরকার নাই, বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন মানুষের কাছে কিন্তু সচেতনতাটা প্রয়োজনীয়তার মধ্যে একটা এসে পৌঁছেছে এবং সেটা সারা বছর ধরে কিন্তু আমাদের একটা অভ্যেসের মধ্যে আসতে হবে। এবং সবথেকে যেটা বেশি দরকার, যে পরিবেশ হচ্ছে আমাদের একটা অস্তিত্বের লড়াই এবং সেখানে বেঁচে থাকাটা আমাদের কিন্তু প্রত্যেক দিনের কাজের মাধ্যমে, বিভিন্ন কাজের, পরিবেশ বান্ধব কাজের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখতে হবে। এবং সেই জায়গাটাই কিন্তু আজকে এই যে নেট জিরোর কথা বলছি বা যে কোনো পরিবেশ বান্ধবভাবে বেঁচে থাকার কথা বলছি, সেটা কিন্তু একটা অভ্যেস। কারণ আজকে সকালবেলা হঠাৎ করে উঠে যদি আমি ভাবি যে আমি পরিবেশ বান্ধব হয়ে গেলাম, তা কিন্তু নয়। এই সচেতনতাটা নিজেকে একটা মোটিভেশনসের মধ্যে আনতে হবে এবং তবেই কিন্তু এই যে আমরা বলছি যে আমরা পারবো, আমরা গাছ লাগাচ্ছি, আমরা গাছকে মেনটেন করছি, সবকিছুই কিন্তু আমাদের এই কাজগুলোরই এক একটা পার্ট। পার্ট। সুতরাং আজকে ছোটদেরকেও যে আমরা এই এনভায়রনমেন্ট ডেতে যে বার্তাটা দিচ্ছি, এবারের যে ইউএন এর যে বার্তাটা আছে, বিট দ্য প্লাস্টিক পলিউশনস বা প্লাস্টিক ব্যবহার করো না, এটা তো বহুবার এই প্লাস্টিক্স নিয়ে আমরা বহু আলোচনা করেছি। কিন্তু তবুও আমাদের ডে টু ডে লাইফের মধ্যে থেকে এই প্লাস্টিক্সকে কিন্তু আমরা মানে বের ছাড়াতে করতে পারছি না। পারছি না। মানে অ্যাবসলিউটলি। সেই আমরা সকালবেলা যে মানে বাজারটাও আনছি, সেটাও একটা প্লাস্টিকের একটা প্যাকেটস আমরা ইউজ করছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার বিভিন্ন ধরনের যে ফুডস, বিভিন্ন ধরনের আমরা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় কিছু কিছু সিএসআর অ্যাক্টিভিটিতে কিছু চেঞ্জেস এসেছে, কিন্তু সেটা আপামর জনসাধারণ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে উঠতে পারেনি। এখনো আমরা বহু জলাশয়ের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে প্রায় তোমার 100 ফুট নিচে গিয়ে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে এই প্লাস্টিক্সের অস্তিত্ব। এখনো কিন্তু মায়ের ভ্রূণের মধ্যে গিয়ে পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স। সুতরাং এগুলো তো আমাদেরই ব্যবহৃত প্লাস্টিক্সের কণাগুলো কিন্তু আজকে
5 ন্যানোমিটারের যখন আমরা দেখতে পাচ্ছি যে কম একটা সাইজে গিয়ে পৌঁছয়, তখন কিন্তু সেটা মাইক্রোপ্লাস্টিক্সে কনভার্ট করে এবং সেই মাতৃদুগ্ধের মধ্যে এসে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্স পৌঁছচ্ছে। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং এগুলো আমাদেরকে সত্যিই আমাদের জীবনেতে বিশালভাবে একটা প্রভাব ফেলছে এবং তার থেকেই কিন্তু আজকে আমরা দেখছি যে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়ছে, অ্যান্ড ইভেন বিভিন্ন ধরনের ডিজিজ বাড়ছে। সেটা ক্যান্সার তো একটা মানে মারণ রোগ হিসাবে সব জায়গায় স্প্রেড করছে। সুতরাং এটা কিন্তু আমাদের একটা ভাববার মতো বিষয়। বিষয় অবশ্যই। আমি একদম না তোমাকে আমার যেগুলো একটা তুমি যখন বলছিলে একটা ফিল্মের মতন কয়েকটা জিনিস আমার মাথায় চলছিল। I'll start with the first thought. যখন ছোটবেলা আমি কলকাতায় মানুষ হয়েছি, আমাদের খুব লোডশেডিং হতো। তো যেই লোডশেডিং হতো আমার দাদুকে আমি বাপি ডাকতাম। বাপি বলতো, "চল আমরা ছাদে গিয়ে তারা দেখি।" তো আমার মনে আছে একটা মাদুর, একটা পাশবালিশ আর একটা চাদর যেরকম দেয়ার, যে যদি শীত পড়ছে তখন পুজোর পর, তখন তো পুজোর পর থেকে ঠান্ডা পড়ে যেত। তো আমরা ছাদে গিয়ে বসে আর মানে আমার দাদু আমাকে বোঝাচ্ছে, দেখো এটা ভিনাস, এটা এই, এটা ওই। হি ওয়াজ ভেরি মাচ ইনটু অ্যাস্ট্রনমি। এবার এখন প্রথমত লোডশেডিং থ্যাঙ্কফুলি আর অত হয় না কলকাতায়। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আমার বোন, শি 16 ইয়ার্স ওল্ড, ও কোনোদিন ছাদে গিয়ে নির্ভেজাল একটা আনন্দ, অথচ সেটা একটা এডুকেশন। মানে দাদু তার নাতনিকে শেখাচ্ছে যে এই আকাশ দেখ, এই তারা। তারপরে আমরা অনেক কিছু কথা বলতাম সায়েন্সের নিয়ে, যে জানিস প্রথম কখন ম্যান ওয়েন্ট টু দ্য মুন, সেই গল্পগুলো আর্মস্ট্রং এর। কিন্তু এখন তুমি দেখো, প্রথমত বাচ্চাদের সময় নেই ছাদে যাওয়ার, তারা সারাদিন বসে বসে গাতাচ্ছে। এবার বা টিউশনে যাচ্ছে, তারা তো আর নেই। না, এটা একটু ইন্টারাপ্ট করব হ্যাঁ, তোমাকে বলো যে বলো। এখানে কিন্তু তারা নেই না, হ্যাঁ, তারা মানে আছে। এক্স্যাক্টলি পলিউশনের জন্য হ্যাঁ, আমরা দেখতে তারা পাচ্ছি না। নেই না, তারা আছে হ্যাঁ। এবং আমাদের কিন্তু আমরা প্রচুরভাবে আলোর ব্যবহার করছি। মানে আজকে যদি এটা একটা খুব সহজ আমি শুধু সাধারণ মানুষের এতে বলছি যে যখন কেউ ধরো ফ্লাইটে করে আমরা যখন জাস্ট ল্যান্ড করি কোনো জায়গায়, তখন দেখা যায় যে এই কলকাতা শহরটাকেই যদি দেখবার চেষ্টা করি তাহলে একদম মানে ভীষণভাবে লাইটে ফিল্ড আপ হয়ে ঝলমল থাকে। করছে। সেটা কিন্তু রাত্রির বেলা। হুম। সুতরাং আমাদের এই আলো ব্যবহার এটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়েছে। এখন কিন্তু দেখা যায় না যে এই রাত্রিবেলা যখন প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে তখন রাস্তার আলোগুলো বন্ধ করতে হুম। হবে। এখন আমাদের কিন্তু সেই আলোগুলো জ্বলছে এবং এই যে আলোটা জ্বলছে এটা কিন্তু একটা সাংঘাতিকভাবে যে যে ইলুমিনাসটা থাকছে, এটা আমাদের রাতের আকাশটাকে পুরো তারাগুলোকে আচ্ছা। ঢেকে দিচ্ছে। হুম। এবং এই কারণে আমরা এত আলোর মধ্যে আছি, তো আমরা ওই অন্ধকারের মধ্যে যে স্টার্টটা আছে সেইটা অবধি কিন্তু আমরা পৌঁছতে পারছি পৌঁছতে না। মানে পারিনি। আমাদের দৃষ্টিটা যাচ্ছে না। যাচ্ছেই না। মানে সেই অবধি আমরা দেখছি না ভালো হুম। করে। আছে, তারা কিন্তু আছে। তারা তারা কিন্তু আছে, কিন্তু হারায়নি বা হারায়নি। আমাদের চোখটা কিন্তু সেই দূরত্ব অবধি আর পৌঁছচ্ছে না। পৌঁছচ্ছে না। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে লাইট পলিউশনস এর হুম। প্রভাব। এছাড়াও তুমি দেখবে যে লাইট পলিউশনস এর তো গ্রেট প্রভাব, তো মানে গ্রেট এফেক্টস আমরা দেখেছি যে বিভিন্নভাবে যে গাছের মধ্যে সন্ধ্যেবেলা হঠাৎ করে পাখিগুলো ডেকে ওঠে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি যেতে যেতে কোথাও হয়তো অবশ্যই। তুমি দেখবে যে বড় গাছ আছে, তুমি রাত্রিবেলা প্রচুর পাখি ডাকছে। তুমি একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, যারা সেন্সিবল একটু পরিবেশ নিয়ে তারাও নিশ্চয়ই এটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে সেই গাছটার মধ্যে কোথাও না কোথাও প্রচুর লাইট লাগানো আছে। আহারে! হুম। এবং এই কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ওদের অসুবিধে পাখিদের হচ্ছে। কিন্তু সার্কাডিয়ান সাইকেলস যেটা হুম। আছে মানে হরমোনাল যে সাইকেলসটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। মানে এটা কিন্তু গবেষণা থেকে এই রিপোর্টটা পাওয়া গেছে যে বিভিন্ন পাখি আজকে এক্কেবারে ডিম পাড়তে ভুলে যাচ্ছে।
আচ্ছা। মাইগ্রেশনস তো আছেই, হুম। মানে তারা ডিম পাড়ার যে সাইকেলসটা সেটাও কিন্তু কন্ট্রোল হয় হরমোনস দিয়ে। আচ্ছা। এই হরমোনের পরিবর্তনের ফলেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাখির মধ্যে সেই স্পিসিসগুলোকে আমরা লুজ করছি, এবং আমেরিকায় তো প্রচুর স্পিসিস এরকমভাবে লুজ হয়েছে। আজকে সারা পৃথিবীর এটা নিয়ে কিন্তু একটা গবেষণা করবার মতো বিষয়, বিষয়। এবং এটা নিয়ে চলছে বিভিন্ন হুম। ধরনের গবেষণা। সুতরাং আজকে এই যে লাইট পলিউশনস, এটা কিভাবে আমাদের ছোট্ট ছোট্ট স্পিসিস গুলোকে, যেগুলো শেষ কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের চারদিকেই হুম। আছে, মানে আমাদের একটা গাছকে যদি তুমি দেখো খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু গাছের মধ্যে শুধু পাখি নয়, মানে পাখিরাও কিন্তু বিভিন্ন ধরনের, তারা ইনসেক্ট গুলোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট। হুম। আজকে এই ইন্টার রিলেশনস গুলো, সেটা কিন্তু আমাদের বায়োডাইভার্সিটিটাকে মেনটেন করে। রাইট। সেই বায়োডাইভার্সিটিটা কিন্তু লুজ হচ্ছে আস্তে ডিউ আস্তে। টু দিস লাইট পলিউশনস। রাইট। এই লাইট পলিউশনসটাকে আমরা একেবারে আন্ডার অফ এনি, লাইক দ্য মেইন স্ট্রিম পলিউশনস এর আমরা মধ্যে, এটা আলোচনার কথাই বলি মধ্যে না। কিন্তু অ্যাবসোলিউটলি। আসেই না, মানে আমরা কারেক্ট। এটাকে খুব ইগনোর করি। হুম। আজকে আমরা ফেডেড লাইটস বা এই ধরনের লাইটস গুলো ব্যবহারের চেয়ে আমাদের যে কোনো জায়গায় আমরা ভীষণ, আমরা দেখি রাস্তাঘাট সব জায়গায় প্রচন্ড একটা, মানে লাইটের যে তীব্রতাটা আছে সেটাকে আমরা ব্যবহার করছি, এবং শুধু তাই নয়, এটার থেকে যে টেম্পারেচারসটা, হুম। মানে একটা লাইট যখন জ্বলে তার কিন্তু একটা স্বাভাবিকভাবে তার চারদিকের একটা তাপমাত্রার পরিবর্তন আসে, রাইট। এবং সেই কারণে তুমি দেখবে গাছেরও যে পাখিগুলো যে ডেকে উঠছে, তারা কিন্তু গান গাইতে ভুলে যাচ্ছে। মানে হুম। পাখিদের এই যে একটা মৃদু যে বিভিন্ন ধরনের যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা হারিয়ে যাচ্ছে। সেইটা কিন্তু হারাচ্ছে। কি এবং সর্বনাশ! এটা আমরা যদি, মানে যারা মানে খুব বেশি নেচার লাভার, বা যারা সত্যিকারের পাখিদের এই সমস্ত গানগুলোকে বলতে পারো, বা তাদের কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজগুলোকে শোনবার চেষ্টা করে, তারা দেখতে পাবে এই জায়গাগুলোও কিন্তু পরিবর্তন আসছে, আসছে। এবং দ্যাট ইজ ভেরি হুম। লাইক, মানে ইন্ডিকেটিভ যে এটা আমাদের জন্য কিন্তু ভালো নয়। ভালো নয়। এবার তোমার রিসার্চের একটা অংশ আমার নিজের পার্সোনালি খুব ইন্টারেস্ট লেগেছে, দ্যাট ইজ মেটালিক ওয়েস্ট। এবং আমার মা লাস্ট ইয়ার শি ওয়াজ ডিটেক্টেড উইথ ক্রনিক কিডনি ফেলিয়ার, এবং ওকে। তার জন্যে মা চলেও গেলেন সেই রোগে আক্রান্ত হয়ে। কিন্তু তার জন্যে মার যে ভেজিটেবলসগুলো আর ফ্রুটসগুলো মাকে খেতে দিতে হতো, সেগুলো মানে ডাক্তার বলল যে এগুলো তো সব মানে কেমিক্যাল ভর্তি, এবং অনেক কিছুতে ওরা রং দিয়ে ওরকম লাল আপেল বা বেদানা করে দিচ্ছে। তোমরা এগুলো কিন্তু ভালো করে দিয়ে একটা পার্টিকুলার মেডিকেটেড ওয়াশ দিয়ে ওগুলো ধুয়ে তারপর বয়েল করে মাকে দেওয়া হতো। এবার আমি ওই সময়টা, বিকজ আমি খুব নিজে তৎপর ছিলাম, আমি দেখতাম অনেক সময় কোনো ধরে নাও টমেটো ধুচ্ছি, হড়হড় করে মানে রক্তের মতন লাল হয়ে যাচ্ছে জলটা। বা সেম উইথ অ্যান অ্যাপেল অর মানে যে গ্রেপস গুলো, মানে নট দ্য গ্রিন ওয়ান, যে অন্য যে আমাদের লাল গ্রেপটা হয়। তো এই যে আমরা এগুলো এখন তো সবকিছুতে একটা মিলাবট, এটা মানে এই মানে কথাটাই এসে গেছে এখন যে কি খাচ্ছি বাবা জানি না, তার মধ্যে কত পার্সেন্ট মিলাবট। আর আরেকটা জিনিস দেখো, এই জন্যেও কিন্তু একটা প্যারালেল ইন্ডাস্ট্রির জন্ম হয়েছে, দ্যাট ইজ দিস অর্গ্যানিক বা ফার্ম টু ফ্রেশ। যে কোনো রিটেল স্টোরে যাও, দেখবে যে ওখানে দ্য প্রাইস অফ দিস অর্গ্যানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইজ ভেরি হাই। সো কমন ম্যানের পক্ষে, মানে আমি একটা যদি ধরে নাও ওখান থেকে ফুলকপি কিনতে চাই, অনেক মানে অ্যাটলিস্ট 50 রুপিস ডিফারেন্স থাকবে বা 100 রুপিস ডিফারেন্স থাকবে। তো সেই তো আমার লোকাল বাজার, যেখানে আমি একটু দরদাম করে এই কমাও আমি এত নিচ্ছি, আমাদের যেটা অভ্যেস ছোটবেলা থেকে। কিন্তু আমার কথা হলো যে যেটা আমরা কনজিউম করছি, সেটা মাছও আমি শুনেছি মেটালিক ওয়েস্ট আসছে, মাছ খেয়ে নিচ্ছে সেটা। তার মানে হোয়াট উই আর পুটিং ইনটু আওয়ার বডি, যেটা তুমি বললে মরণ রোগ, ক্যান্সার এখন বলা উচিত না, মানে ইটস ভেরি স্যাড, ঘরে ঘরে। একদম। তো এবার হলো যে কতটা মানে হাউ মাচ ফুড আর উই কনজিউমিং which is actually contaminated and full of মিলাবট। দেখো, প্রথমত যে বিষয়টা আমি বলবো যে দ্য প্র্যাকটিস, হুম। বাট
type of agricultural practice we are basically doing right now, সেটা কিন্তু আমাদের খুব ট্র্যাডিশনাল যে প্র্যাকটিস, আমরা দেখেছিলাম যে ইল্ড যেটা যতটা বেশি করতে পারবো দ্যাট ইজ দ্য প্রফিটেবল ওয়ান। সো আমাদের কিন্তু এই জায়গাটাকে একটু কন্ট্রাডিকশনস উইথ দ্য অর্গানিক ফার্মিং অর দ্য ন্যাচারাল ফার্মিং, both these two words are different. ডিফারেন্ট একদম। মানে অর্গানিক ফার্মিং আর ন্যাচারাল ফার্মিং, বোথ ওয়ার্ডের মধ্যে অর্গানিক আর ন্যাচারাল আছে, মানে বোথ আর নট সেম। আর আমাদের ট্র্যাডিশনাল ফার্মিংটা কি, যেটা যখন আমরা এগ্রিকালচার যে প্র্যাকটিসটা করি, সেখানে আমরা দেখি বেসিক্যালি আমরা ভীষণভাবে কীটনাশক ব্যবহার করছি, একদম। কারণ আমাদের যে ধরনের ইকোক্লাইমেটিক জোনেতে আজকে ইন্ডিয়া বলো আছে, বা বিভিন্ন স্টেটসগুলো যে ধরনের আমরা মানে যে সমস্ত মিলেটস বা যে ধরনের আমরা ক্রপস যেগুলো প্রডিউস করি, সেখানে প্রচুর পরিমাণে ইনসেক্ট আমাদের থাকে। সুতরাং উই বেসিক্যালি ইউজ দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনসেকটিসাইডস, দ্যাট ইজ ভেরি হার্মফুল। আর এছাড়াও কিন্তু আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার। এই কেমিক্যাল ফার্টিলাইজার্সগুলো, এই যে তুমি বলছো যে আমাদের বিভিন্ন জায়গায় বেড়েছে, আমি বলবো দিস ইজ অনলি দ্য সোল রিজন, বাট দিস ইজ অলসো অ্যানাদার রিজন কন্ট্রিবিউটিং একটা। কিন্তু আমাদের এই ধরনের খাবার আমরা যেগুলো খাচ্ছি, ইনটেক করছি, আমরা যে এয়ারেতে নিঃশ্বাস নিচ্ছি, এগুলো কিন্তু আমাদের শরীরকে একটা এফেক্ট করছে। এবং সেখানে খাওয়াটা তো একটা মুখ্য বিষয়, মানে আমাদের তো সমস্ত কিছুই কিন্তু আমরা সেটা একটা বাজার থেকে কিনি, বা একটা যে কোনো রিফ্রেশিং যে কোনো আজকাল যে শপিং মলেতে যেখানে ভেজিটেবলস পাওয়া যাচ্ছে সেখান থেকেও কিনি। সুতরাং যে জিনিসটা আমরা ল্যাক করছি, দ্যাট ইজ যে তার মধ্যে কতটা মেটাল কন্টেন্ট থাকছে। কারণ মেটাল হচ্ছে হেভি মেটালস, এটা ভারী ধাতব মৌল, এটা বিভিন্ন সোর্স থেকে কিন্তু আজকে আমাদের এই সয়েলের মধ্যে আসছে, এবং সেটা আমাদের বিভিন্ন ফার্টিলাইজার্স হতে পারে, বিভিন্ন ধরনের জলের থেকে হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের ভূগর্ভস্থ জলকে তুলে নেওয়া হয়েছে আমাদেরই বিভিন্ন কারণে, সেখানে হাই রাইজিং ফ্ল্যাটস তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের এগ্রিকালচার যে প্র্যাকটিসগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই যে মানে লেভেল অফ যে জলটা যেটা থাকা উচিত, সেটা কিন্তু ভূগর্ভস্থ জলটা কমে যাচ্ছে। অনেক কমে গেছে। এবং সেই কারণে আজকে মাটির মধ্যে থেকে এই যে ভারী ধাতব মৌল, যেগুলো আজকে কিন্তু ক্রোমিয়াম, নিকেল, যেটা লেড, আজকে ক্যাডমিয়াম, অ্যান্ড ইভেন মার্কারি, আর্সেনিক, এটা পয়জনাস। একটা সাংঘাতিকভাবে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে আপামোর মানে অ্যাটিভেন শহরেরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্য কোয়ালিটি অফ ওয়াটার ইজ নট অ্যাট অল আ পারমিসেবলস। সুতরাং সেই জায়গাতে আমরা আমাদের বাড়িতে যে জলটা খাচ্ছি সেটাকে আমরা কন্ট্রোল করছি, আমরা ফিল্ট্রেশনস করছি, অ্যাকোয়াগার্ড লাগাচ্ছি। অ্যাকোয়াগার্ড করছি, বিভিন্ন টাইপের ফিল্টার্স দিচ্ছি, কিন্তু দ্য এগ্রিকালচার ল্যান্ড, সেখানে যে জলটা ব্যবহার হচ্ছে কন্টামিনেটেড সেটা তো অনেকটা জায়গা ল্যান্ডের উপর থাকছে, সেখানে জলটা যেটা ব্যবহার হচ্ছে এবং সেখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা কতটা মেটালস থাকছে তার মধ্যে, সেটাও কিন্তু আমাদের শরীরে ডাইরেক্টলি গিয়ে মেশে। এবং আমরা যেটা দেখি আমাদের বিভিন্ন ডাম্প সাইটস, আমি বিভিন্ন ওয়েটল্যান্ডস নিয়ে কাজ করি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, ইটস আ ভেরি পপুলার ওয়েটল্যান্ড ইন কিডনিজ অফ কলকাতা। কলকাতা। এটা একেবারে কিডনিজ অফ কলকাতা, এবং সেখানে আমরা দেখেছি যে কলকাতার সমস্ত জলটা সেখানে পিউরিফাইড হয়। সেখানে যে সমস্ত ন্যাচারাল যে পিউরিফিকেশন সিস্টেম, সেখানে বিভিন্ন ধরনের আমরা ফাইটোপ্ল্যাঙ্কটনস, জুপ্ল্যাঙ্কটনস এগুলো থাকে, এছাড়াও ফিল্ট্রেশন সিস্টেমের মাধ্যমে কিছু কিছু সেই জলকে আমরা এই ভেরির কাজেতে অ্যাট ইভেন আমরা এগ্রিকালচার ল্যান্ডে ব্যবহার করছি, এবং সেখান থেকে কিন্তু ধাপার ফুলকপি আমরা পাচ্ছি, অ্যাট ইভেন আমরা পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের আরো যে ভুট্টা, এটা আমরা সকলেই দেখে জানি, অভ্যস্ত, সেই হ্যাঁ। জন্য এই দুটোর নাম নিলাম। কিন্তু বাকি অনেক জায়গাতেই এই ধরনের ডাম্প সাইটের সাথেই কিন্তু আমাদের এই
চাষবাসের জায়গাগুলো আছে এবং সেখানে গিয়ে এই ভারী ধাতব মৌলগুলো ডাইরেক্টলি আমাদের এই সবজিগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। এবং আমাদের যে প্র্যাকটিস অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স, আজকে যে ন্যাচারাল ফার্মিং এর কথা বলছিলাম, ন্যাচারাল ফার্মিং কিন্তু দুটো বিষয়ের দিকে জোর দেয়। সেটা হচ্ছে আজকের পৃথিবী কিন্তু জল হারাচ্ছে, যেটা কিন্তু আমরা একেবারেই মানে নোটিশ করছি না যে আমরা সত্যি ওয়াটার স্কেয়ারসিটিতে আসতে পারি। এটা শোনা যাচ্ছে যে আগামী যদি কোনো যুদ্ধ হয় তাহলে সেটা জলযুদ্ধ হতে পারে। সুতরাং জলকে কনজার্ভ কিন্তু আমাদের করতে হবে। সেখানে এই ধরনের ন্যাচারাল ফার্মিং ভীষণভাবে জলের ওপর গুরুত্ব দেয়, যে জলটা যেখানে যেরকম ইকো ক্লাইম্যাটিক জোন সেখানে সেই রকম সবজির চাষ করা হোক, তাহলে সেটা সেই জায়গাকার যে মাটির ওপর বা জলের ওপর কোনো স্ট্রেস তৈরি করবে না। আরও একটা জিনিস যে আমরা জানি যে আমাদের খুব ন্যাচারাল বেশ কিছু ভার্মি কম্পোস্ট, তারপর আমাদের এটা দেখাও যায় যে জাপানের একজন সায়েন্টিস্টের থেকে আমরা এই ন্যাচারাল ফার্মিং এই জায়গাটায় আমরা এসেছি, যেটা ওকোফুফু, যিনি আর কি প্রথম এই জিনিসটা আমাদের কাছে যেটাকে বলা হয় ন্যাচারাল ফার্মিংয়ের জনক। সেখান থেকে কিন্তু আমাদের শেখা যে বিভিন্ন যে আমাদের গরুর যে বাই মানে প্রোডাক্টসগুলো রাইট। থাকছে গোবর থেকে, অ্যাট ইভেন আমাদের যে নিম পাতা, এটা কিন্তু গ্রাম বাংলায় প্রচুর নিম গাছ আছে, সেগুলোকে ন্যাচারাল ইনসেকটিসাইড হিসেবে কাজ করানো, এবং তার ফলে আমাদেরকে কেমিক্যালসটা ইউজ করতে হবে না। হচ্ছে না। এবং সেটা থেকে আমাদের পলিসিগতভাবে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যদি প্রোডাকশনস লেভেলে কিছুটা আমাদের হয়তো সব জায়গায় ততটা বেশি এটা প্রোডাক্টিভ হয়নি, সেটা বিভিন্ন সমীক্ষা থেকে উঠে এসেছে। এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু অলরেডি তারা শুরু করেছে, অ্যাট ইভেন আরিসাতেও কিন্তু তারা, কাশীপুর বলে তারা একটা গ্রামকে পুরোটাই এই ন্যাচারাল ফার্মিং এতে নিয়ে এসেছে। এইভাবে কিন্তু ইকো ভিলেজ তৈরি করতে হবে, যেখানে এই ইকো ভিলেজ মানে দ্যাট ইজ নট দ্যাট যে বেসিক্যালি আমরা রিসর্ট তৈরি করছি। হ্যাঁ, হ্যাঁ, সেই। এই জায়গাটা কিন্তু আমরা আমাদের ল্যান্ডের যে কাল্টিভেশনস ল্যান্ড আছে সেটাকে আমরা ফার্টাইল করছি ইন ন্যাচারাল ক্যাপাসিটিতে। সেই থেকে কিন্তু যে প্রোডাক্টগুলো আমরা পাবো, যেটা আমরা খাচ্ছি, যেটা আমাদের রোজ মার্কেটে আসছে, এবং আমাদের চাষি ভাইরা যারা কিন্তু ফার্মার্স, তাদেরকে অনাহারে বা প্রচণ্ড এই কেমিক্যালস ফার্টিলাইজার্সের ওপর ভর্তুকি তো আছে অবশ্যই, কিন্তু সেটাতেও কিন্তু একটা প্রোডাকশন কস্ট ভেরি হাই। আমরা জানি যে তাতে যা দাঁড়াচ্ছে সেখান থেকে তাদেরকেও কিন্তু এই ন্যাচারাল পদ্ধতিতে আসাটা ভীষণভাবে কিন্তু দরকার। এটা ওয়ান ডে জব নয়, কারণ এটা একটা কনজিকিউটিভলি একটা প্রসেস, এবং আস্তে আস্তে যখন পিপলস ডিম্যান্ড যে আমরা হার্বাল চাই, আমরা অর্গানিক চাই, ফার্ম টু ফ্রেশ চাই। ফার্ম টু ফ্রেশ চাইছি, তখন কিন্তু আমরা মার্কেটে গিয়ে এখনো অনেকেই আছেন, আমরা অনেকে শিখেছি একটু ব্যাগ ক্যারি করতে। সুতরাং যখন মার্কেটের ডিমান্ড বাড়বে তখন কিন্তু প্লাস্টিকের প্যাকেটটা আর কেউ হাতে তুলে দেবে না। তখন কিন্তু আমরা যেমন আজকে দেখি যে বিভিন্ন জায়গায় যেখানেতে বড় বড় মলেতে আমরা দেখেছি বড় বড় প্যাকেটস করে জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসতাম, সেটা কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে। সেই জায়গাটা কিন্তু মানুষ বুঝতে পারছে যে এই প্লাস্টিক্সটাই বর্ষাকালে গিয়ে সমস্ত নদী নালায় ড্রেনগুলো, আটকাবে, নদী নালা, হ্যাঁ। এবং এটা দেখা যাচ্ছে এই যে আমি বললাম যে বিভিন্ন প্রাণীর যে সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো আছে, কচ্ছপ থেকে শুরু করে সমস্ত সামুদ্রিক যে ফিশেসগুলো আছে, তাদের যে টোটাল এলিমেন্টারি ক্যানেলসগুলো, তার Clogged হয়ে যাচ্ছে। মধ্যে কিন্তু গিয়ে এই মাইক্রো প্লাস্টিক্সগুলো থেকে থাকছে। এবং এই যে মাছগুলোকে আমরা বিভিন্ন ধরনের, আমরা সি ফুডস খেতে হ্যাবিচুয়েটেড, আমরা বিভিন্ন ধরনের মানে জলাশয়ের মাছও আমরা খাচ্ছি, মিষ্টি জলের মাছ খাচ্ছি, কিন্তু আমাদের পক্ষে তো সেই ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি আমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি যে না ওর পেটে কি আছে। যে কতটা আমরা এক্স্যাক্টলি, খেয়ে কন্টামিনেটেড ফেলছি। খাচ্ছি। হ্যাঁ। এবং এটা কিন্তু গবেষণা থেকে উঠে আসছে যে সারা সপ্তাহে এখনো পর্যন্ত মানুষে
1 চামচ প্লাস্টিক্স খেয়ে ফেলছে। মানে সেটা কিন্তু প্রায় 5 গ্রাম। সুতরাং বুঝতে হবে যে এবং যে ধরনের এই যে ইনটেকস গুলো আমরা করছি, যে ফুডস এর মাধ্যমে করছি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর। মানে প্লাস্টিক্স ইজ মানে আমি খেয়ে ফেলছি মানে এটা কিন্তু আমার কোনোভাবেই ডাইজেস্ট হচ্ছে না। প্লাস্টিক্স হচ্ছে একটা এমন পলিমার, সেটা কিন্তু ডিগ্রেডেবল নয়। সুতরাং আজকে সেটা গিয়ে আমার মানে বিভিন্নভাবে রক্তে গিয়ে মিশছে, কখনো দেখা যাচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রে এফেক্ট করছে, কখনো আমাদের অ্যালিমেন্টারি ক্যানেলসগুলোতে এফেক্ট করছে, এবং সারা শরীরে কিন্তু মানব শরীরে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই মাইক্রোপ্লাস্টিক্স, যেটা চোখে দেখা যায় না, এগুলো কিন্তু এই বড় বড় প্লাস্টিক্স থেকেই কনভার্ট হয়েছে। এই ছোট ছোট একদম এয়ারের মধ্যে এই মাইক্রোপ্লাস্টিক্সগুলো ঘুরে বেড়াচ্ছে, যেগুলো আমরা নিঃশ্বাসের সাথেও নিয়ে নিচ্ছি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। খাবারের সাথে তো আছেই। সেটাই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আজকে শরীরের রোগাক্রান্ত করছে। রোগাক্রান্ত করছে, এবং সেটা আমাদের মানে আমরা জানতেও পারছি না যে আমরা কোন খাবারের সাথে কতটা খাচ্ছি। আজকে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে মানুষ মানে 1 মিনিটে 2 লক্ষ ওয়াটার বটলস কেনে। মানে প্লাস্টিকের যে জলের বটলস, সেটা 2 লক্ষ আমরা কিনছি। এত পরিমাণে আমরা সচেতনতার শিবির করছি, আমরা বিভিন্ন জায়গায় বলছি সত্যিই পরিবেশ বাঁচাতে হবে। তারপরেও কিন্তু আমরা এই প্লাস্টিকের বটলসগুলো কিনছি, এবং এই প্লাস্টিকের বটলেতে যখন জল থাকছে, বহুদিন ধরে যখন জল থাকে, বা যেকোনো প্লাস্টিক কন্টেনারেতে যখন জল বা মিল্ক কিছু ক্যারি করা হয়, সেগুলো কিন্তু মাইক্রোপ্লাস্টিক্সের সংমিশ্রণ হওয়ার চান্সেস বেড়ে যায়। বেড়ে যায়, রাইট। সুতরাং এটা আমাদেরকে অনেক বেশি মনে রাখতে হবে, মনে রাখতে হবে। রাইট। সাথে একটা কথা বলো, আমার মনে হয় এটা একটা catch-22 সিচুয়েশন। প্রতিটা শহরে পপুলেশন বেড়ে যাচ্ছে। আমার বাবা, হি ইজ আ ডোমিসাইল অফ ব্যাঙ্গালোর। তো এই লাস্ট উইকে হি ওয়াজ ইন ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর তো জানো, জল নিয়ে একটা বিশাল ওদের সমস্যা। প্লাস এত ট্রাফিক বেড়ে গেছে, বলছে যে কোনো জায়গায় যাচ্ছি 1.5 ঘন্টা রাস্তায় বসে আছি। এত বিল্ডিং, সুন্দর যে ব্যাঙ্গালোরের বাংলোগুলো ছিল, আগে কোনো বাড়িতে, আমার বাবারই যে পৈতৃক বাড়ি, সেখানে কোনো ফ্যান ছিল না। এখন তো সব জায়গায় এসি। কামিং টু কলকাতা, আমরা দেখছি যে এভরিওয়ের দ্য কালচার অফ হাই রাইজ। দেখো, আমিও যে বাড়িটাতে বসে ইন্টারভিউটা করছি, এটা আমাদের একটা বাড়ি ছিল, কিন্তু ফর সাম রিজন উই কুড নট মেনটেন ইট। আমরা এখানে থাকতাম না, 2 ডেকেড আমরা কলকাতার বাইরে ছিলাম, সো উই অলসো প্রমোটেড ইট। এটা ঠিক বিশাল হাই রাইজ না হলেও G+4। কিন্তু আমি যদি আমার পুরনো ছেলেবেলার পাড়াটাই দেখি, যোধপুর পার্ক, সব জায়গায় বাড়ি ধ্বংস করে বা বাড়ি মানে ভেঙে প্রমোট করে সেটা হাই রাইজ হয়ে যাচ্ছে, সেটা আইদার অফিস কিংবা ইয়ে। এবং কিছু কিছু জায়গা, ধরে নাও অ্যাজ ইউ সেড, এক্সটেনশন অফ সাউথ কলকাতা, বিধাননগর, মুকুন্দপুর, এই যে এই জায়গাগুলো, সোনারপুর, এখানে আমরা দেখছি যে মানে পন্ডগুলো যেগুলো মানে সেইগুলোকে, ওয়েটল্যান্ডসগুলোকে মানে সর্ট অফ অকিউপাই করে আমরা বিল্ডিং বানাচ্ছি, বিকজ মানুষ তো থাকবে, সবাই তো আর একদম যোধপুর পার্ক বা বালিগঞ্জে থাকতে পারছে না। যারা ইনভেস্টও করছে তারা ওইদিকে একটু চলে যেতে চাইছে। এবার ব্যাপারটা হলো যে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস, মানে র্যাপিড অ্যান্ড আর্জেন্ট আরবানাইজেশন। অফকোর্স অনেক হাই রাইজে আমরা দেখি যে ওরা গাছ টাছ লাগায়। তুমি একটা টকে খুব সুন্দর করে বলছিলে যে ভার্টিক্যাল গার্ডেন্স হওয়া উচিত। বাট ইজন্ট দ্য হাই রাইজ অলসো চোকিং দ্য সিটি? অফকোর্স আমার যেটা পার্সোনাল ভিউজ, যে আমাদের কিন্তু রিসেন্টলি আমরা যদি দেখি অন পপুলেশনস ইন্ডেক্স, ইন্ডিয়া ইজ ওভারশুটিং। ইয়েস। সুতরাং ইন দ্যাট কনটেক্সট আমাদের কিন্তু থাকবার স্পেস উই আর লুজিং। অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি উই আর ডুইং, যে আমাদের যে সমস্ত খালি জায়গাগুলো থাকছে, ওয়্যার উই ক্যান পুট দ্য আর্টিফিশিয়াল গার্ডেন্স, আর্টিফিশিয়াল যে কোনো ফরেস্ট, যেটা আজকের দিনে ভীষণভাবে কার্বন সিকুয়েস্ট্রেশনসের আসপেক্টসে ইট ইজ ভেরি মাচ নিডেড, সেটাকে কিন্তু আমরা করতে পারছি না। কারণ আমরা সেই জায়গাটাতে we mix the cities like Kolkata, other also the হ্যাঁ, হ্যাঁ, যে Bangalore, কোনো the মেট্রোস popular এখন, metro হ্যাঁ, cities গুলোকে আমরা কিন্তু টোটালি একেবারে congested।
কনস্ট্রাকশন সাইট করে হুম। ফেলেছি, মানে টোটালি আমরা কনস্ট্রাক্টেড করে বিভিন্ন ধরনের হাই রাইজিং অফিস, নট অনলি যে সেটা আবাসন, বিভিন্ন ধরনের হাই রাইজিং অফিস অ্যান্ড এভরিথিং দিয়ে আমরা মুড়ে ফেলছি। পয়েন্ট ইজ দ্যাট যে আমাদের টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এই ধরনের থাকবার স্পেস ভীষণ দরকার, বিকজ মনে রাখতে হবে যে উই ডোন্ট হ্যাভ দ্য প্ল্যানেট বি, তাই না? বড় কথা। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট থিংস, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আমাদেরকে যা সিচুয়েশনস আমাদের এখানেই থাকতে হচ্ছে। সুতরাং আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের কিন্তু গ্রিনারিজটাকে ব্যালেন্স করতে হবে, যে কতটা আমাদের সবুজ থাকছে সেটা ভীষণভাবে দরকার। সেটা যে কোনো আবাসন হোক বা অফিস হোক, ইট ইজ নট দ্যাট যে শুধু আমি বলবো এটা ইটস অনলি দ্য যেখানে রেসিডেন্সিয়াল, হ্যাঁ। রেসিডেন্সিয়াল প্লেসেস গুলোই করছে, বাট কিছু আমাদের এনভায়রনমেন্টের জন্য আমাদের স্পেস কিন্তু অ্যালট করা উচিত। সেখানে প্রচুরভাবে গ্রিনারিজ থাকবে, অ্যাট ইভেন সেখানে কোনো রকমভাবে কভার থাকবে না, মানে কনস্ট্রাকশনস দিয়ে সেই জায়গাগুলোকে কভার করে দেওয়া হবে না, যাতে বৃষ্টির জলটা যখন পড়বে সেটা যেন মাটির মধ্যে যেতে পারে। আজকে আমরা কিছুদিন আগে যেটা শুনতে পাচ্ছিলাম, বা সবসময় বিভিন্ন ইস্যুস উঠে আসে, যে কিছু বাড়ি আজকে হেলে যাচ্ছে, বিভিন্নভাবে কনস্ট্রাকশনসে প্রবলেম হচ্ছে। সেখানে কিন্তু আজকে মাটির চরিত্রটা আমাদের দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি, যে সেখানে মাটিটা কি ধরনের মাটি, সেখানে জল ধরে রাখার ক্ষমতা কতটা আছে, এবং সেগুলোই কিন্তু আজকে যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আজকে যেটা আমরা সবসময় বলি, যে কোনো কনস্ট্রাকশন, আজকে শুধু সেটা মেট্রো সিটি না, আজকে যখন আমরা দেখছি বিভিন্ন রিসর্ট তৈরি হচ্ছে, সেই রিসর্টগুলো কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশে, আজকে নর্থ বেঙ্গলের একটা শান্ত হয়তো পাহাড় ছিল, তার কোলে গিয়ে সেখানে রিসর্টটা তৈরি হলো। অবশ্যই তার মনোরম নিসর্গ সৌন্দর্যটাকে সেটা বিঘ্নিত করলো, এবং তার সাথে সাথে কিন্তু সেখানকার যে ভূপ্রাকৃতিক যে ব্যালেন্সিংটা আছে সেইটাও নষ্ট হয়ে কিন্তু গেল। নষ্ট হচ্ছে। সুতরাং কোনো এই ধরনের প্রজেক্টস আসার আগে একটু মাদার নেচার্সের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলি যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা প্রপারলি কিন্তু করা উচিত, নট ফর অনলি দ্য ডকুমেন্টেশনস। এটা রাইট। ভীষণভাবে কিন্তু গুরুত্ব এই হয়। যে এত বিল্ডিং হ্যাঁ, হচ্ছে সাথী, যখন ধরে নাও একটা বিল্ডার একটা কন্ট্রাক্ট পাচ্ছে টু বিগিন আ কমপ্লেক্স অর আ মল কনস্ট্রাকশন হচ্ছে, do environmental scientists like you work alongside big construction companies by real estate companies to make the construction eco-friendly till the best মানে পসিবল এক্সটেন্ট? সেটা কি হচ্ছে, নাকি এত মানুষের লোভ, মানে ক্যাপিটালিজম অ্যান্ড কনজিউমারিজম অ্যান্ড দিস জেনারেল গ্রিড অফ পিপল টু মেক মানি? বিকজ অ্যাজ তুমি খুব বড় কথা বললে যে দেখো মাদার নেচারের যে ক্রোধ বা যে তার উপরে যে আমরা দিনের পর দিন যে এরকম একটা অ্যাবিউজ করছি, সেটা তো সেও এক্সপ্রেস করবে একদিন, তো সেটা আমরা পাল্টা জবাব পাবোই, রাইট? কিন্তু আর উই অ্যাওয়্যার অফ দ্যাট, অর ইজ দ্য হিউম্যান গ্রিড ওভারটেকিং অল সর্টস অফ মানে চিন্তা ভাবনা অন নেচার? see, when in context of we are doing the constructions, because the promoters হ্যাঁ, or the promoting, হ্যাঁ, those who are doing, তারা কিন্তু এখন টেকনোলজিক্যাল আপলিফমেন্টস হয়েছে। there is a words that is called the life cycle assessment. ওকে, সাপোজ দ্যাট ইন দিস পার্টিকুলার হাউস, যখন একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা অফিস তৈরি হচ্ছে, দ্য কনসেপ্ট বিগ্যান যে হাউ মাচ এনার্জি উই উইল কনজিউমিং, লাইক হাউ মেনি লাইটস উই ক্যান পুট ইট অন দ্যাট পার্টিকুলার ওই প্লেস টু বাড়িটা বি ওয়ার্ক। কতটা নিতে পারবে, হ্যাঁ, একদম, সেখানে কতটা নেওয়ার মতো ক্যাপাসিটি আছে ক্ষমতা বা আছে। দরকার, হুম। আমরা সেটাকে রিপ্লেস করতে পারি কোন কোন জায়গাগুলোতে, উইথ দ্য সানরেজ, উইথ দ্য পুটিং দ্য ট্রান্সপারেন্ট গ্লাস। এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু এসেছে, আমরা দেখেছি এখনো পর্যন্ত অ্যাডভান্স কান্ট্রি তারা কিন্তু এই জায়গাগুলোতে ব্যবহার করছে, তারা কিন্তু দিনের বেলায় কোথাও লাইট জ্বালিয়ে কাজ করছে না। সেখানে যতটা সম্ভব যে জায়গাগুলোতে আমরা রিপ্লেস করতে পারি, সেই জন্য আমি বললাম লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, অ্যান্ড দ্যাট নিডস দ্য অ্যাসেসমেন্টাল ওয়ার্ক। এটা
হঠাৎ করে বসে আমরা ডিসাইড করতে পারবো না। ইট ইজ ইন স্পেস, সেখানে ক্যালকুলেশনস থাকে, সেখানে কতটা এনার্জি দরকার সেগুলোর ওপর কিন্তু সমস্ত একটা মডেল থাকে এবং সেইভাবে সেই জায়গাকার এনার্জি কনজামশনসটাকে রেডি করা হয় এবং ম্যাপ করে ওরা। অফকোর্স মানে সেখান থেকে যাতে মানে মিনিমাম কার্বন ডাই অক্সাইডটা আমরা রিলিজ মানে এনভায়রনমেন্টে মেশাই, কখনোই সেটা যেন ম্যাক্সিমাম না পৌঁছায়। সুতরাং এই কনসেপ্টটা তো আমরা দেখছি এসেছে। সো ওয়াই নট যে আমাদের যারা প্রমোটিং করছেন তারা এই ধরনের কনসেপ্টগুলোকে আরো ব্যবহার করুক, আরো এই যে আমি একটু আগেই তুমি বলছিলে ভার্টিক্যালস গার্ডেন্স, vertical gardens it should be mandate to every particular walls to be right. there. মানে এই জায়গাটায় আমাদের আসতে হবে যে আমরা সমস্ত যে হাই রাইজ হচ্ছে, যে সমস্ত আমরা আজকে বলছি যে কলকাতা হচ্ছে ইটস ভেরি পুরনো ওল্ড সিটি হয়ে গেছে, এখানে গাছ লাগাবার জায়গা নেই, ভেরি গুড, কিন্তু আমাদের তো অনেক স্পেস তো এরকমও বেরোচ্ছে যে জায়গাগুলো আমরা ওয়ালগুলোকে ইউজ করতে পারি, যেখানে আমরা গ্রিনারিজ মানে আরো বেশি করে লাগাতে পারি, বাড়াতে পারি। সুতরাং আমাদের কিন্তু অ্যাভিনিউজটা নিজেকেই খুঁজে বার করতে হবে, কারণ এটা আমাদের স্বার্থে। কারণ এই কারণেই কিন্তু আজকে আমরা দেখছি যে কলকাতা ইজ আ কাইন্ড অফ মানে কলকাতা বলো যে কোনো মেট্রো সিটি, এখানে কিন্তু প্রচুর পলিউশনস, এখানে এয়ার পলিউশনস ইজ ভেরি মাচ, মানে একিউআর ইন্ডেক্সে তুমি যদি দেখো মানে লাস্ট একিউআরের যে রিপোর্টটা, আইকিউআরের যে রিপোর্টটা, সেখানে কিন্তু মানে কলকাতায় 300-400 তো থাকছেই। I think we are number 5 on the AQI index, right? First is Delhi, I think, followed by Lahore. Exactly. এছাড়াও তো আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রি ঢাকা, তার দিকে পাকিস্তান, সমস্ত জায়গায় কিন্তু there is a overshooting এয়ার পলিউশনস। সুতরাং এটা গবেষণা থেকে উঠে আসছে যে যেখানে এয়ার পলিউশনস, এটা চীনের একটা গবেষণা থেকে উঠে এসেছে যে এয়ার পলিউশনস যখন বেড়ে যাচ্ছে, মানে বায়ু দূষণ যেটাকে বলছি, সেখানে বেড়ে যায়, সেখানে কিন্তু মানুষের স্মৃতিশক্তি হারাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে বেশি। অ্যাট ইভেন যে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাউন্টেবিলিটি, মানে ধরো কোনো জিনিস কাউন্ট করছে, বাচ্চারা কোনো গণনা শক্তি যেটাকে বলে, যে কোনো জিনিস ম্যাথসের যে হয় না, আমরা খুব কুইকলি যে সমস্ত কাউন্টিংগুলো, এই যে এটা কিন্তু আমাদের ইন্টার রিলেটেড উইথ দিস পলিউশন। আর এই যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়াটাও এটা কিন্তু সবার হচ্ছে, ভীষণ ভাবে নিউরোডিজেনারেটিভ। আজকে আমরা Is this because of the environment? Of course, there is an air pollution is also another factors, এবং সেটা দেখা যাচ্ছে যে আমাদের PM 2.5 এটা হচ্ছে একটা পার্টিকুলেট ম্যাটার্স। এই PM 2.5 কিন্তু আমাদের বাতাসে থাকে। এই সূক্ষ্মাতিসূক্ষ্ম কণাগুলো, সেগুলো কিন্তু আমাদের ব্লাডে গিয়ে মিশছে এবং সেটা কিন্তু আমাদের ব্রেনেতে চলে যাচ্ছে, এবং সেটাই আমাদের এই স্মৃতিশক্তি কম করার জন্য কিন্তু অনেকাংশে রেসপন্সিবল হয়ে যাচ্ছে। এবার দেখবে এখন অনেক গাড়ির কোম্পানি হাইব্রিড গাড়ি বার করছে, যে পার্ট অটোমেটিক, পার্ট যে তেলে চলবে গাড়ি, বা অনেক ইলেকট্রনিক গাড়িও আসে। অফকোর্স দে আর হাইলি প্রাইসড। বিদেশে তো এখন মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর ড্রাইভিং ই কার্স, মানে ওই পেট্রোলের দামও এত বেড়ে গেছে, so they prefer, though the cars are by themselves much more expensive. তোমার কি মনে হয় ইন্ডিয়াতে এই দিনটা আমরা দেখবো যেখানে সবাই we will be charging our cars like a mobile phone? Hope so, কারণ এটা হওয়াটাই ভীষণভাবে দরকার। রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চায়না আজকে we are very much come up with an AI, artificial intelligence, এবং that also very much utilized এই আমাদের environment, পরিবেশে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হচ্ছে। আজকে যে সমস্ত আমরা দেখছি যে চায়নাতে যারা রোড সাইডে কাজ করতে হচ্ছে, তাদেরকে চায়না কিন্তু রিপ্লেস করছে AI রোবটস দিয়ে। সুতরাং আজকে মানুষ অনেক বেশি আর এক্সপোজ হচ্ছে না এই ভেহিকুলার এমিশনস, এয়ার পলিউশনসে। সুতরাং তার যে শারীরিক যে মানে আদার যে প্রবলেমসগুলো এতটা পলিউশনসে থাকার জন্য, সেটা অনেকটা কমছে। নেক্সট থিং হচ্ছে চায়না কিন্তু এখনো পর্যন্ত দিস ইজ ওয়ান কান্ট্রি, তারা কিন্তু টোটালটা ইলেকট্রিক ভেহিকলসে কনভার্ট হতে পেরেছে, যেটা আর কোনো দেশ এখনো পর্যন্ত পেরে ওঠেনি।
এবং আমি রিসেন্টলি একটা কাজেতে, আমার ইউনেস্কোর একটা কাজেতে আমি গেছিলাম ব্রাজিল, এবং সেখানেতে এরাও কিন্তু অনেকটা এগিয়ে গিয়ে আজকে আমরা যেটা পেট্রোল ডিজেলের উপর ফুললি ডিপেন্ডেন্ট, মানে একদম। ফসিল ফুয়েলস এর ওপর, সেটাকে ওরা কিন্তু ব্লেন্ডেড, ইথানল ব্লেন্ডেড, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইথানল ব্লেন্ডেড তারা পেট্রোল ইউজ করছে। এবং এই ইথানল ব্লেন্ডেড হওয়ার জন্য তাদের টোটালি কিন্তু আজকে গ্রিনহাউস গ্যাস এমিশনস যেটা, সেটা একেবারে কিন্তু অনেকটা কমে কমাতে গেছে পারছে। কার্বন ফুটপ্রিন্টটা। একদম। সুতরাং রাইট। এই যে আজকে আমরা বিভিন্ন আইপিসিসির মিটিংস গুলো বা যেগুলো আমাদের দেখি যে ইন্টার গভর্নমেন্টাল যে প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্ত দেশরা স্বাক্ষর করছে, সিগনেচার করছে, সেখানে তো ভারতও বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছে। এবং সেই আসপেক্টস থেকে আজকে রিনিউয়েবল এনার্জিতে উই মাস্ট টু টেক ফরওয়ার্ডস সাম পলিসিস, কারণ এখনো পর্যন্ত ঠিক মানে সেইভাবে কাজ সেই হয়নি, মানে কি বলবো, মোমেন্টামটা সেটা মোমেন্টামটা নেই। কিন্তু এখনো ভারতের কাছে আমরা, মানে যারা পরিবেশ নিয়ে কাজ করছি, আমরা এক্সপেক্ট করছি ইট শুড বি হাই, অন আ পলিসি লেভেল ইট শুড বি আরো বেশি ইমপ্লিমেন্টেড। দরকার। কারণ রাইট। রিনিউয়েবল, কারণ গ্রিডের আমাদের স্টোরেজ, এই জায়গাটা আমরা এখনো উই আর নট এবল টু লাইক ক্র্যাক ইট। ক্র্যাক ইট, অর এখানটা আমরা স্টোর এতটা বেশি করতেই পারছি না সো দ্যাট উই ক্যান ইউজ ইট ইন ফিউচার্স। রাইট। সুতরাং এই যে ডিফিকাল্টিস গুলো বা ল্যাকুনাস স্টিল উই হ্যাভ, এটা কিন্তু আমাদেরকে এই এরিয়াল যে লেভেল অফ পলিউশনসটা, সেটা কিন্তু আমাদেরকে এক্সিস্ট এর মধ্যে রেখে দিচ্ছে। মানে সেই কারণে কিন্তু আজকে এত এত প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে সেটা বেড়েছে আমাদের সমস্ত দিক দিয়ে। আজকে যে সমস্ত বাচ্চারা অ্যাজমাটিক হয়ে আর যায়, তুমি দেখবে শীতকালের শুরুতেই মানে পুজোর পরপর থেকে এভরিবডি স্টার্টস কফিং। তুমি যে কোনো ওষুধের নুন, দোকানে দেখবে আই মাস্ট সে, নেবুলাইজার মানে মুড়ি আই মুড়কি। মাস্ট সে যে এটা শুধু শীতকাল নয়, এখন হ্যাঁ, থ্রু আউট দ্য থ্রু আউট ইয়ার্স, দ্য ইয়ার কাশছে লোকে। থ্রু আউট আর দ্য থ্রোট ইয়ার। ইনফেকশন, গলার মধ্যে এক্স্যাক্টলি, খুসখুস, চোখ এক্স্যাক্টলি। লাল হয়ে জল পড়ছে, নাকটা একটা সুরসুর করছে, মানে একটা আনইজি অ্যালার্জিক ফিলিং। ইনফ্যাক্ট এক্স্যাক্টলি। আমার ইএনটি তো আমাকে এখানে সেপ্টেম্বর টু মার্চ আমি মন্টের এলসি খাই। আই হ্যাভ টু হ্যাভ ইট, নাহলে আমার এত ডাস্ট অ্যালার্জি হয়, এত আমার, আই এম অ্যাস্থম্যাটিক, তো শ্বাসকষ্ট হয়। আমি তো দিল্লিতে থাকতাম, ওখানে তো এভরি উইন্টার আই ওয়াজ ইন হসপিটাল। হুম, ইনফ্যাক্ট এটা মানে খুব one of the সাংঘাতিক। reasons for us to relocate was my health was taking a beating because মানে এত বাজেভাবে লাংস এফেক্টেড হয়ে যাচ্ছিল ওখানে, তো মানে পুরো বিষ, মানে ওই দিওয়ালির পর থেকে, ক্রপ বার্নিং এর পর থেকেই, আর ওদের বিয়ে বাড়িতে ওরা পাটাকা ফাটায় ফাটায়, সেটা এখানেও হচ্ছে। কিন্তু আমাকে বলে এই যে কত কিছু আমরা করলাম, দিওয়ালিতে কেউ বাজি ফাটাবে না, বা দিওয়ালিতে সব গ্রিন পাটাকা হবে, কিন্তু this time on Diwali, yes, আগের তুলনায় কম। I must put that on the table. Well done, কলকাতা। বাট হচ্ছে তো। এবং আমাদের তখন যিনি গাড়ি চালক ছিলেন তিনি আমাদের বলেছিলেন যে আরে আপনি চিন্তা করবেন না, ওখানে গিয়ে আমি প্রপার সে বম ফম নিয়ে আসবো, সবই বিক্রি হচ্ছে, হচ্ছে না? তার মানে হচ্ছে, মানে একটা ব্ল্যাক মার্কেট Still, মানে আছে। ওটাই, মানে আমাদের উই হ্যাভ টু মেক চেঞ্জ অন দ্য ম্যানুফ্যাকচার কারেক্ট। লেভেলস। মানে ম্যানুফ্যাকচার লেভেলেতে যদি আমরা স্টিল উই আর ইন আ পজিশনস যে গ্রিন বাজি, এটা আবার কি বাজি ইজ, ইয়েস, বাজি ইজ গিভিং ফিউ contaminants or the pollutants mixed in the air, সেখানেতে এই যে গ্রিন বাজির যে ফর্মুলেশনসটা, দ্যাট ইজ গিভেন বাই নিরি, মানে এটা টোটালটাই কিন্তু আমাদের নিরি যেটা দিয়েছিল, সেই ফর্মুলেশনস থেকে কিন্তু দে আর ক্লেমিং যে এখানে 30% করে আমাদের পলিউশনসের যে সমস্ত পলিউটেন্ট, PM2.5, PM10, এগুলো কিন্তু কমছে। সো why we are not promoting the whole set of jara manufacturers that you have to wholly convert into the green baji? সুতরাং that I'm not blaming anybody, like those who are marketer, like যারা ক্রেতা এবং বিক্রেতা, both are responsible, যে Absolutely. যারা কিনতে যাচ্ছে তারাও বিলিভ করতে পারছে না, কারণ they are not getting these things in the markets. কারণ তোমাকে আলটিমেটলি জিনিসটা মার্কেট থেকে কিনতে হবে, চিনতে হবে, জানতে হবে। এই যে আমরা হঠাৎ করে বলছিলাম কিছুক্ষণ আগে যে অর্গানিক ফুডস, তুমি যদি মার্কেটে গিয়ে অর্গানিক ফুডসটাকে চিনতেই না পারো, খুঁজেই না পারো, মানুষ তো লিটারেট। আমি যেটার উপর সবসময় জোর দিই যে আ পার্সন মাস্ট বি দ্য এনভায়রনমেন্ট লিটারেট।
এটা ভীষণভাবে দরকার সমস্ত দিক থেকে। আজকে যখন আমি বাজারেতেও যাচ্ছি, সেখানেও কিন্তু আমাদেরকে দেখে নেওয়াটা যে তার মধ্যে কি কি ধরনের কম্পোনেন্টস আছে, কতটা পোর্শনস মেটালস আসছে, কি আসছে। আজকে আমি যখন একটা কোনো বাচ্চা যাচ্ছে, দেখতে যাচ্ছে গ্রিন বাজি কিনা, তাকে তো দেখে নিতে হবে যে কি সে কি তো ধরনের জানেই না সাথী। এক্স্যাক্টলি। হুম, এইখানেই তো এনভায়রনমেন্ট লিটারেসিটা কনসিয়াসনেসটাই নেই। ভীষণভাবে দরকার। এবং আপামর মানে বিভিন্ন ধরনের কাজ চলছে এবং উই আর ট্রাইং দ্যাট ইন দ্য লেভেল অফ যে আজকে কোস্টাল সাইডসে যারা আছে তারাও কিন্তু বুঝতে পারছে না যে কেন হচ্ছে এটা, মানে কেন এই ধরনের ফ্রিকোয়েন্সি অফ এই ধরনের সাইক্লোন। সাইক্লোনস গুলো বাড়ছে, বা তাদেরকে কতটা প্রিপেয়ার্ড থাকতে হবে, কি ধরনের প্রিপেয়ার্ডনেস দরকার। এবং বিভিন্ন রিপোর্টস থেকে উঠে আসছে যে তাদের কিন্তু যারা আর কি কোস্টাল সাইডসে থাকছে তাদের এই ডিউ টু এই ধরনের সাইক্লোনিক এর জন্য স্টর্মের জন্য মানে তাদের পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। এবং এক্স্যাক্টলি। দেয়ার ইজ আ পার্সেন্টেজ অফ দ্য গার্ল চাইল্ডস আর মোর। সেটা কিন্তু একটা মানে খুবই স্যাড এটা, ভীষণ স্যাড। খুবই স্যাড। এবং উই রিকোয়ার্ড দ্য সাপোর্টস ফর দেম, যে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং রিহ্যাবিলিটেট করা যায়, ব্যাক টু এডুকেশন। এক্স্যাক্টলি রাইট। সেই জায়গাটা। আদারওয়াইজ কিন্তু আমরা উই উইল বি ইন আ ব্যাকফুটস। আমরা রাইট। অনেক অনেক জায়গায় হয়তো পিছিয়ে এগোচ্ছি, আছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কিন্তু পিছিয়ে পড়ব। সুতরাং এই জায়গাটা আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রংলি উইথ এমপ্যাথেটিক্যালি আমাদের অনেক বেশি জিনিসগুলোকে অ্যানালাইসিস করে তবেই কিন্তু আজকে এগোনো উচিত বা এগোনো উচিত। করা উচিত। আর একটা হলো দেখবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এভরি সিঙ্গল পার্সন যে ডাক্তারের কাছে যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তাকে আপরাইজ দিচ্ছে বা ইনজেকশনস দিচ্ছে। ভিটামিন ডি তো সানলাইট থেকে পাওয়া যায়, কিন্তু আমরা স্পেশালি সিটি স্লিকার্স যেটা বলে, কতটা টাইম আমরা অ্যাকচুয়ালি সূর্যের আলোতে বসি বা ওই আলোটাকে নিই, মানে ট্যান হয়ে যাবে, গায়ের রং কালো হয়ে যাবে, বা সাম কাইন্ড অফ একটু মানে একটু প্যাচি স্কিন হয়ে যাবে। সবাই তো বাড়ি এসে এসি চালিয়ে উই আর ইন দ্য এসি। এবার আমাকে একটা কথা বলো, আমরা যখন ছোট ছিলাম আমাদের তো কই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতো না। আমরা খেলাধুলো করতাম, স্কুলে অনেক বেশি স্পোর্টস ছিল। আমি জানি যে আমার মানে অনেক মানে বাচ্চা যাদের আমি চিনি তাদের স্কুলে কোনো স্পোর্টসই হয় না। দেয়ার ইজ নো প্লেগ্রাউন্ড। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিটামিন ডি, তুমি যেটা করছিলে যে যেটা মানুষের মধ্যে একেবারে এখন অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে দ্য ডেফিসিয়েন্সি হ্যাপেনিং। সত্যি মানে এটা আমাদের অনেক ছোটবেলায় আমরা এই ধরনের কোনো রোগ খুব একটা শুনেছি বলে মনে পড়ছে না। কিন্তু যেটা আমার পার্সোনাল ফিলিংস, যেটা আমি মনে করি যে সূর্যের আলোর কিন্তু কোনো রকম ভাবে কোনো মানে সেকেন্ড থিংস আর কিন্তু এটার অল্টারনেটিভ নেই। এটা অবশ্যই শুধু মেডিসিনস দিয়ে এটা কখনো সাবস্টিটিউট নয়। অ্যাটলিস্ট কিছুটা সময় সারাদিনে, আমি এটা বলছি না যে দুপুর রোদ্দুরেতে সানরাইজেতে গিয়ে দাঁড়ানো। অ্যাটলিস্ট ভোরবেলা আমরা এই সূর্যের আলোটা কিন্তু আমরা নিতেই পারি। এবং সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ধরনের একটু সূর্যের আলোর কিন্তু সংস্পর্শে থাকা উচিত। কারণ এটা আমরা যেরকম ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, সেই ট্রপিক্যাল কান্ট্রিতে কিন্তু আমাদের যে ক্লাইমেটিক যে সিচুয়েশন সমস্তটাই কিন্তু আজকে বৃষ্টিপাত সবকিছুই একটা আমাদের শরীরের উপর কিন্তু একটা প্রভাব ফেলে। এবং সেটা সবকটা সিজন আমরা যদি ঠিকমতো সেটাকে নেচারের সাথে মানিয়ে না নিই, অ্যাডাপ্ট না করি, তাহলে কিন্তু আমরাই অনেক বেশি অ্যাফেক্টেড হব। এবং এই যে আজকে মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে তারা অনেক বেশি ইমিউনিটি লস হ্যাঁ, করছে। ইমিউনো কম্প্রোমাইজ। একদম। এই যে ইমিউনো কম্প্রোমাইজ চাইল্ড যেটা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, কারণ আমরা তাদেরকে খুব বাড়ির মধ্যে আটকে রাখার চেষ্টা করছি। অবশ্যই আমি বলছি না ডিজিটাল থিংস আর ইম্পর্টেন্ট ফর দেয়ার স্টাডিজ, ফর এভরিথিং। বাট সবটাই কিন্তু ইউ নিড টু হ্যাভ আ হ্যাবিট টু ব্যালেন্স। কারেক্ট। এটা ভীষণভাবে দরকার। এবং তার কিন্তু দরকার আজকে যে সমস্ত ছেলেমেয়েরা মাঠে নেমে ফুটবল খেলতো, সেখানেও কিন্তু ইমিউনিটি গ্রো করে। এবং সেখানেও কিন্তু আমরা জানি যে মাটি মাখছে, কাদা মাখছে, সমস্ত কিছু। তার সাথেও কিন্তু একটা স্ট্রং ব্যাপার পরিবেশের আছে। সাথে মিশে যাওয়ার হ্যাঁ, কিন্তু তার হ্যাঁ, একটা প্রবণতাও তৈরি হয়। কারেক্ট।
সুতরাং এগুলো কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে আজকে অনেকেই ভিডিও গেম খেলছে, ফুটবল খেলছে একটা স্ক্রিনেতে বসে। চেস খেলছে বসে, চেস তো দ্যাট তাও ইজ অলসো ইনডোর স্পোর্ট। ইনডোর, হ্যাঁ বাট যখন ফুটবল হ্যাঁ হ্যাঁ খেলছে হ্যাঁ তখন হ্যাঁ, সে স্ক্রিনে বসে ফুটবল খেলছে, ওয়াই কারেক্ট। নট ইন দ্য গ্রাউন্ড? ওয়াই নট ইন দ্য গ্রাউন্ড? সুতরাং সেটা হতেই পারে ৪ জন খেলুক, ৫ জন খেলুক, হয়তো সেই পরে আগেকার দিনে হৈ হৈ সেই করে সেই খেলার সেই ব্যাপারটা সেটা হয়তো পাড়ার থাকছে না। ক্রিকেট, পাড়ার ফুটবল এগুলো তো উঠেই যাচ্ছে। একদম সেইটা ভীষণভাবে, এই যে তুমি বলছিলে না যে প্রকৃতির সাথে শুধু দ্যাট ইউ হ্যাভ টু ডু ফর দ্য লেসন, এই জায়গাটা আমার একটু মনে হয় যে ডে টু ডে সমস্ত কিছুর মাধ্যমেই প্রকৃতির সাথে মেশা ভালো। মেশা যায়। তাহলে কি হয় যে তার প্রতি ভালোবাসা, তার প্রতি নেচার, দায়িত্ব দায়িত্ব, সবকিছু বাড়ে। রেসপন্সিবিলিটি সবটাই কিন্তু আজকে আমরা নেক্সট জেনারেশনস এর কাছ থেকেও সেটা কিন্তু খুঁজে পাবো এবং সত্যি পাওয়া যায়। সেই জায়গাটা ভীষণভাবে দরকার। আর এই যে আমরা মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, সেটাও কিছুটা পরিমাণ আমরা রিপ্লেস করতে পারবো বলে আশা করা আশা যায়। করা যায়। একটা খুব অ্যালার্মিং জিনিস সাথী আমি নিজের রিসার্চ করাকালীন পেলাম যে আমাদের যে অ্যান্টার্কটিক কভার, অ্যান্টার্কটিক কভার, সেটা আস্তে আস্তে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইট ইজ মেল্টিং। And because of that, মানে it will have a huge destructive impact on the rest of the world. তুমি তো অনেক রিসার্চ করেছো, তুমি অনেক জায়গায় গেছো টু সি দ্য অন গ্রাউন্ড রিয়ালিটি। এটা কি সত্যি? এই ভয়ঙ্কর সত্যিটা কি সত্যি? এক্স্যাক্টলি। অ্যান্ড এটা ভীষণভাবে ভয়ঙ্কর এবং হ্যাঁ, ভয়ঙ্কর বলেই এটা কিন্তু সাংঘাতিকভাবে ভাবাচ্ছে এবং সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু এই চিত্রটা একটা ভয়ঙ্কর চিত্র উঠে আসছে যে যে জায়গাটা আজকে সাদা চাদরে মোড়া ছিল সেটা আজকে সবুজ হয়ে উঠছে। তুমি যদি আজকে ওখানকার কোনো চিত্র স্যাটেলাইট থেকে দেখো, যেটা সাধারণ মানুষও দেখতে পাবে, সেখানে কিন্তু আজকে ১৯৭৬ সালে সেখানে প্রায় 0.4 বর্গ মাইল ছিল সবুজের ঘনত্ব, মানে এক্কেবারে লেস কোনো কোনো জায়গায় পার্মাফ্রস্টের নিচে। এখন দেখলে পরে সেটা দেখা যাচ্ছে প্রায় সেটা কিন্তু 5.5 বর্গ মাইল কিলোমিটার যে বেড়ে যাচ্ছে এই যে সবুজটা, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের ২ ভিলেন। একটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন আর আমাদের যে ভূ-উষ্ণায়ন। সুতরাং যে করেই হোক আজকে কিন্তু যে গবেষণা চলছে, যে সমস্ত নাসার যে কাজগুলো চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি আর্কটিক ওশেনস এর ওপর যে এনআইসিওপির যে গবেষণাগুলো চলছে, সেখানে কিন্তু মেন যে জায়গাটাকে আমরা পৌঁছবার চেষ্টা চলছে যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা, সেটা কিন্তু গিয়ে আজকে বরফগুলোকে গলিয়ে দিচ্ছে। সুতরাং সেই জায়গাকার যে মানে সবুজের ঘনত্ব তো বাড়ছে, সেটা আমরা স্যাটেলাইট পিকচার্স থেকেই উঠে আসছে। কিন্তু তার সাথে সাথে সেখানকার বাতাসে কিন্তু কার্বন ডাই অক্সাইডটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। এই যে গ্রিন হাউস গ্যাস এমিট এফেক্ট। হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু আমাদের অনেক বেশি ভাবাচ্ছে যে আগামী পৃথিবী কিভাবে এক্সিস্ট করবে। কারণ তুমি ধরো সেখানকার হিমবাহ যদি গলে যায়, বরফের আস্তরণ যদি কমতে থাকে, সেটা কিন্তু আমাদের এই যে সি লেভেল রাইজ হচ্ছে সেটার সাথে একেবারে আনুপাতিক হারে যুক্ত। সুতরাং যত ওখানে গলবে তত কিন্তু এখানে সি লেভেল রাইজ হতে থাকবে। বহু দ্বীপ আজকে হারিয়ে ফেলছি আমরা। আজকে যদি কলকাতার খুব কাছে যে মৌসুমী দ্বীপ, অনেক যে আমাদের সুন্দরবনের বহু জায়গা আজকে কিন্তু আমরা খুঁজে পাই না। সেটা যে শুধু সাইক্লোনিক এফেক্টের জন্য সেটা মানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা নয়, সেখানে জলস্তর বেড়েছে। সমুদ্রের যে জলস্তর সেটা কিন্তু 3.3 মিলিমিটার বেড়েছে এবং সেটা আজকে কাছে বলে আমি উদাহরণটা দিলাম। এটা কিন্তু শুধু আজকে এই পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবীর বিভিন্ন দ্বীপ ভেসে গেছে। আজকে সেগুলো তো আমাদের কাছে একটা মানে অ্যালার্মিক সিচুয়েশনস তৈরি করছে যে আগামী পৃথিবীতে আজকে এই ভারত ভূখণ্ডটারই চিত্র কি দাঁড়াবে, কিভাবে আমাদের এক্সিস্টেন্স থাকবে। সেই জায়গাটাকে চিন্তা করে অ্যাটলিস্ট আমাদের পরিবেশ খাতে কিন্তু গবেষণার কাজে অ্যাট ইভেন পলিসিগতভাবে কিন্তু আমাদের আরও বেশি করে
কাজ করতে কাজ হবে। করা দরকার এবং চিন্তা করা দরকার, ফান্ড অ্যালোকেশনস দরকার। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা ভীষণভাবে ইগনোর হচ্ছে। ইট ইজ নট, আমি অলওয়েজ বলি যে ইউ ক্যানট কনসিডার এনভায়রনমেন্ট অ্যাজ অনলি দ্য ইলেকটিভ পেপারস। ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই ধরনের একটা মেন্টালিটি আমাদের সমাজের সকলকে দিয়ে থাকি যে মেইনস্ট্রিম ইজ দ্য ম্যাথস, হ্যাঁ, মেইনস্ট্রিম STEM ইজ subjects. ফিজিক্স, অল দ্যাট হুম। এরিয়াস। কিন্তু সেখানে এনভায়রনমেন্ট যে জায়গাটা, সেটা যে আজকে মানে মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার সাথে লড়াই করছে, সেই জায়গাটারও কিন্তু ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্স ভীষণভাবে আছে। দরকার। ডেফিনেটলি। আর একটা দেখবে আমি মাঝখানে পড়ছিলাম কলকাতা এয়ারপোর্টে জ্যাকলস এসে গেছে প্রচুর, বা অনেক গ্রামে দেখবে মানে টাইগার, ক্রকোডাইল এসে যাচ্ছে। এটা কি হচ্ছে বিকজ দে আর লুজিং দেয়ার ন্যাচারাল হ্যাবিটেশন। এক্স্যাক্টলি। এটা আর একটাও রিসেন্টলি আমি পড়লাম, মানে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ টু কাম অন মাই শো টু আস্ক ইউ, অ্যাপারেন্টলি কলকাতা নাকি একটা পয়েন্টে ডুবে যাবে। একদম। হ্যাঁ, আমি এটা প্লিজ এই দুটো আমাদের একটু এই ক্লিয়ার এই করো। aspects এ the হ্যাঁ, Jackals one is a different aspects. I am কারেক্ট, coming to that points. রাইট। এইটা হচ্ছে যেহেতু আমরা দেখো আমাদের গঙ্গা নদী আমাদের খুব কাছেই, কিন্তু আমাদের কলকাতা খুব পুরনো জায়গা এবং সেদিক থেকে দেখতে গেলে পরে আজকে যে এই যে আমি সবসময় বলছিলাম যে মাটির চরিত্র হ্যাঁ, বদলাচ্ছে। আজকে আমি যেহেতু ক্যান্টনমেন্ট বোর্ডের বিভিন্ন জায়গাতে আমি গাছ বসাই, ওখানকার এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসাবে কাজ করিও, সেখানে কিন্তু আজকে আমরা দেখেছি যে এই ব্যারাকপুর রিজিয়ন্স থেকে পুরো সমস্ত ঘাটগুলোতে প্রচুর পরিমাণেতে কিন্তু আজকে লস হয়েছে। তোমার মানে প্রচুর বড় বড় গাছ তারা পড়ে গেছে, তারা কিন্তু মানে সেই মাটিগুলোকে আঁকড়ে আর ধরে থাকতে ধরে পারছে না। থাকতে পারেনি। হ্যাঁ, সুতরাং সেখানে আমাদেরকে নেচার বেসড সলিউশনস এর দিকে আসতে হচ্ছে। এই নেচার বেসড সলিউশনসটা কি? সেখানে আমরা প্রচুর পরিমাণেতে ম্যানগ্রোভস বসাচ্ছি এবং দ্যাট ম্যানগ্রোভস ইজ গিভিং দ্য ভেরি রাইট সলিউশনস অফ নেচার বেসড সলিউশনস। কারণ সেটা মাটিকে খুব ভালো আঁকড়ে করে ধরছে শক্ত করে শক্ত ধরে করে। থাকতে পারছে। রাইট। অ্যাট ইভেন সেখানেতে যে একটা বায়োডাইভার্সিটি, একটা জলের তো মানে ঘাটগুলোর তো বিভিন্ন ধরনের একটা ডাইভার্সিটি থাকে, নদীর ধারের একটা ডাইভার্সিটি থাকে, সেখানে অনেক রকম মাছ, অনেক রকম জু প্ল্যান্টনস, ছোট ছোট ইনসেক্টস, এগুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা হারাচ্ছিলাম। মানে এটা দেখা গেছে যে দূষণের কারণে প্রায় ৩৩ লক্ষ কিন্তু স্পিসিস আমরা হারিয়েছি। সুতরাং সেগুলোকেও ধরে রাখার জন্য আজকে এই নেচার বেস সলিউশনস গুলোর দিকে আসতে হবে। আজকে আমরা যেটা দেখেছি যে সেখানে কিন্তু প্রচুর এই ধরনের ম্যানগ্রোভস যখন বসানো হয়েছে, ওই ম্যানগ্রোভস এর রুটস গুলোকে ঘিরে একটা সুন্দর ডাইভার্সিটি তৈরি হয়। সেখানে প্রচুর অ্যালগিজ তৈরি হয়েছে, সেই অ্যালগিগুলোকে খেতেই এসছে আবার প্রচুর ক্র্যাবস, সেই ক্র্যাবস গুলোর সাথে সাথে এসছে প্রচুর ছোট ছোট মাছ। মাছ। মানে এটা একটা সুন্দর একটা ইকোসিস্টেম একটা গড়ে ইকোসিস্টেম, রেখেছে। এটাকে আমরা কখনো লুজ করতে দিলে হবে না। এবং সেটার জন্যই কিন্তু আজকে এই পাড়গুলোকে আমরা শুধু কনক্রিট দিয়ে বাঁধিয়ে দিলে হবে না, এরকম কিন্তু বহু প্রজেক্টস সুন্দরবনেও নেওয়া হচ্ছে। কারণ আমরা দেখছি যে লবণাক্ততা বাড়ছে, মানে সি লেভেল রাইজ, আমি একটু আগে যেটা বলছিলাম যে সি লেভেল, ডিউ টু সি লেভেল রাইজ, আজকে যে জায়গাগুলোর মানে পিএইচ দেখা গেছিল অনেক কম ছিল বা মিডিয়াম স্ট্যান্ডার্ড ছিল, এটা হাই পিএইচ এর দিকে চলে যাচ্ছে এবং স্যালিনিটি সাংঘাতিকভাবে বাড়ছে। সুতরাং এইগুলোকে কিভাবে আমরা ওভারকাম করব? দিস ইজ অনলি দ্য সলিউশনস, যেখান থেকে কিন্তু এই মাটির ক্ষয়টাকে আমাকে রোধ করতে হবে। রাইট। যদি সেটা আমরা করতে পারি তাহলে কলকাতা ডুববে না। যদি সেটা না করতে পারি, যদি শুধু আমরা কনক্রিট দিয়ে মুড়তে থাকি, তাহলে কিন্তু আজকে আমাদের এই ধরনের একটা দিন দেখতে হতেই পারে যে পুরো কলকাতাটাই জলের তলায় ভেসে যেতে পারে। সুতরাং সেটার জন্য আমরা যদি একটু রেন ওয়াটার হারভেস্টিং করি, প্রত্যেকটা বিল্ডিং এতে উই মেক আ প্ল্যান যে এরকম রেন ওয়াটার হারভেস্ট করে সেই বৃষ্টির জলটাকে ধরে রেখে সেটা আমাদের বিভিন্ন ধরনের যে আমরা বাগান করছি, ছাদ বাগান করছি, সেখানে ব্যবহার করতে পারি। মানে এই ধরনের যে ইজি সলিউশনস গুলো, সেগুলোকে যদি আমরা একটু বেশিভাবে আমাদের অভ্যেসের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা কিছুটা হলেও কলকাতাকে বাঁচিয়ে রাখতে পারবোই। নাও উই আর কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা তুমি অ্যানিমালস আর বলছিলে কি যে ডিসপ্লেসড।
দিস ইজ কল্ড যে আমাদের প্রত্যেকের একটা পেরিফেরি আছে। প্রত্যেকটা অ্যানিমালসের কিন্তু একটা নিজস্ব পরিধি আছে। যখন মানুষ এই বসতি স্থাপন, তার বিভিন্ন কাজ, তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে সেই পরিধির মধ্যে গিয়ে পৌঁছায়, তখনই কিন্তু একটা অ্যানিমালস অ্যাগ্রেসিভ হয়। এটা আমাদের কিন্তু যেটাকে বলে অ্যানিমাল বিহেভিয়ার। এই অ্যানিমাল বিহেভিয়ারটা প্রত্যেকটা অ্যানিমালস কিন্তু নিজস্ব একটা ছন্দে চলে। তুমি সেই ছন্দপতনটা লক্ষ্য করবে যখন মানুষ সেখানে ইন্টারভেনশনস অ্যাবসলিউটলি। করছে। আজকেই যে আমি বললাম যে বিভিন্ন রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে, সেখানে বায়োডাইভার্সিটি লস হচ্ছে। আজকে যেভাবে আমরা দেখেছি নিউ টাউনের বিভিন্ন প্রান্তে বড় বড় গাছ কেটে বড় বড় জায়গায় বড় বড় রিসর্ট হয়েছে, মল বিভিন্ন হচ্ছে, হয়েছে। হ্যাঁ। এছাড়া শুধু নিউ টাউন কেন, আজকে এক্সটেন্ডেড কলকাতা, সেখানে তো আগে এই ধরনের শেয়াল ঘুরে বেড়াতো। সেখানে তো আগে এই ধরনের বায়োডাইভার্সিটি লাঙ্গুর, এই ধরনের তো মোজ, এরা তো ছিল। তারা তো হুট করে সরে যেতে পারে না। কোথায় যাবেই সো বা? হাউ ওয়্যার উই হ্যাভ থিঙ্ক ফর দেম, আমরা তো তাদের জন্য কোনো চিন্তা করিনি। সুতরাং তারা তখন কিন্তু এই যে মানুষের যে ওয়ার্ক প্লেসগুলো থাকছে, সেখানে ইনফিলট্রেট করছে। সাধারণভাবে সেখানে ঢুকে পড়ছে এবং মানুষ ভয় পেয়ে যাচ্ছে। এইভাবে আমরা দেখেছি বিভিন্ন হাওড়ার প্রত্যন্ত ওয়েটল্যান্ডস গুলো কিন্তু নষ্ট হচ্ছে। সেখানে কনস্ট্রাকশনস হচ্ছে। আজকে শুধু কলকাতা না, আজকে আমি ডিস্ট্রিক্ট এরিয়াগুলোতে আমি যেহেতু কাজ করি, আমি দেখেছি যে বহু ডিস্ট্রিক্টের কিন্তু জায়গাতে আজকে জলাভূমিগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জলাভূমির জায়গাতে প্রচুর বাগরোল থাকে। অনেকে কিন্তু জানেই না যে বাগরোল হচ্ছে আমাদের স্টেট অ্যানিমালস। তাই? একদম। এবং এই বাগরোল কিন্তু আমরা অনেকেই আইডেন্টিফাই করতে পারি না এবং সেটাকে সবসময় কিন্তু দেখে মনে হয় যে এটা বোধহয় ছোট্ট বাঘের একটা বাচ্চা। এবং সেই কারণে সাধারণ মানুষ ভয় পেয়ে, যেহেতু ওই ওয়েটল্যান্ডের মধ্যে অফ তাদের কোর্স, হ্যাঁ। বসতি থাকতো, সেটাকে নষ্ট করেছি। সেগুলো এখন চলে আসছে আমাদের নিজস্ব জায়গা, মার্কেট প্লেস, বাড়ি বাড়িতে ঢুকে যাচ্ছে। সেখানে আসছে যখন মানুষ সেগুলোকে পিটিয়ে মেরে ফেলছে। এবং সেটা নিয়ে কিন্তু আমার নিজস্ব একটি এনজিও আছে, সেখান থেকেও আমরা কাজ করি। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে করিডোর, এইটা মেনটেন হচ্ছে না। যে কারণে আমরা দেখেছি যে বহু হাতিকে মৃত অবস্থায় রেল লাইনে শুয়ে শুয়ে থাকতে। থাকতে, অ্যাবসলিউটলি। একদম নর্থ বেঙ্গলের হুম। কিন্তু এই করিডোরের যে ছবি, এটা কিন্তু আমাদের বহুবার আমাদের বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে বহু জায়গায় কিন্তু উঠে এসেছে। তখন কিন্তু আমরা ভেবেছি যে এই এই জায়গাগুলো কি করে হচ্ছে, কেন হচ্ছে? কেন হচ্ছে? তার জন্য কিন্তু মানুষই দায়ী। কারণ মানুষ সেই জঙ্গলটাতে যেখানে হাতি থাকে, সেগুলোকে শেষ কেটে করে সাফ দিচ্ছে। করে সেখানে কিন্তু আজকে হোমস্টে তৈরি করছি আমরা। সুতরাং তার প্লেসটাকে আমরা নষ্ট করছি। সুতরাং তাদেরকে তো মৃত অবস্থাতেই দেখতে হবে। সুতরাং এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিত্র। এর জন্য সঠিকভাবে কনজারভেশনস প্ল্যানিং ভীষণভাবে দরকার। করতে হবে। একদম। এই রাইট। জায়গাটা কিন্তু আমাদেরকে উই হ্যাভ টু ওয়ার্ক we হার্ডার have অ্যাট ইট। to work. এবার দেখো, এই সাস্টেইনেবিলিটি বা ইকো কনসিয়াসনেস, বায়োডাইভার্সিটি তুমি খুব সুন্দর আমাদের এক্সপ্লেন করলে। কর্পোরেটসে তো এখন সাস্টেইনেবিলিটি একটা ক্যাচ ফ্রেজ। আমি তো অনেক জায়গায় এই উইমেন্স ডে ইত্যাদিতে ধরে নাও, কোথাও আজকাল ইভেন্ট হলেই আমরা দেখছি একটা গাছ দিয়ে দিচ্ছে, মানে there is a plant which is being given as a gift. বাট ডাজ ইট স্টপ অ্যাট দ্যাট? মানে আমি তোমাকে কি প্রশ্নটা করছি সাথী, যে এনভায়রনমেন্টাল কনসিয়াসনেসটা বা এই যে বিইং মোর ডেডিকেটেড অ্যান্ড একটা ইকো সেন্সিটিভ লাইফস্টাইল যাপন করা, এটা কি একটা টোকেনিজম হয়ে যাচ্ছে? মানে লাইক বিইং ভেগান, যারা ভেগান তারা খুব মানে আই এম আ ভেগান, এটা করা উচিত না, এটা খাওয়া উচিত না, বাট দ্য রেস্ট অফ দ্য পিপল সেটা নিয়ে মিমস করছে যে ভাই তাহলে তো কি খাবো, মানে সারাক্ষণ সোয়া মিল্ক অ্যান্ড আমন্ড মিল্ক। আমি ভেগান হবার চেষ্টা করেছিলাম, ইটস সুপার এক্সপেন্সিভ। মানে ভেগান লাইফস্টাইলটা ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট টু সাস্টেন লাইফস্টাইল। তো আমার কথা হলো, হোয়াট ক্যান উই ডু? এগুলো তো বড় বড় ইভেন্টে একটা গাছ দেয়া বা বাচ্চাদের একটা নিয়ে যাওয়া কোথাও একটা পার্কে ইয়ে করা, যে দেখো
এটা ছাড়া আমরা কনসিয়াসলি কি চেঞ্জেস আমাদের নিজস্ব লাইফস্টাইলে বা ফ্যামিলিতে করতে পারি? এটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি, হোয়াট ক্যান উই ডু টু সেভ মাদার আর্থ? See, like it is very very relevant এবং পার্টেনিং একটা ইস্যুস, মানে রাইট। যেটা আমরা হয়তো ভাবছি উই আর রিয়েলি ডুইং সামথিং ফর আওয়ার মাদার আর্থ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যে মানে আমাদের উদ্দেশ্যটা ছিল সেটা থেকে কিন্তু আলটিমেটলি দ্যাট ইজ নট বিং বিং এন্ডেড। ফুলফিলড, হ্যাঁ। সুতরাং এই জায়গাটা প্রথমত হচ্ছে আমি মনে করি যে when organizations or when peoples they are following that they are coming into the responsibility to maintain the sustainable development goal, they must be first read all the goals which are there, like we এটা have the পড়াশোনা 17 করতে goals. হবে। Exactly. হুম। লাইক ইট ইজ নট দ্যাট যে আমার সব ক্ষেত্রে যে একটা গাছ, ইট ইজ অ্যান সিম্বলস, ইট ইজ অ্যান সিম্বলস অফ গ্রিনারিজ, বাট সাইড বাই সাইড তার কিন্তু ভ্যালুজটাও বা কিভাবে আমি গাছটাকে সেটা রাখবো। মেনটেনেন্স, হ্যাঁ, হ্যাঁ, যেটাকে হ্যাঁ। আমরা সেইটা বাহ। যাকে দিচ্ছি এবং যারা দিচ্ছি, it is equally important for both of them to know. আদারওয়াইজ কিন্তু সেই গাছটা, ইট ইজ, আমরা তো ছোটবেলা থেকে বলি না গাছ একটা প্রাণ, প্রাণ, হ্যাঁ। সুতরাং সেই প্রাণটাকে যখন হাতে তুলে দিচ্ছি দ্যাট বিকাম আ নেগলেক্টেড ওয়ান, যে সেটা যে পারছে, যে জানছে, যার জানার ইচ্ছে আছে, যে কেয়ার করবার চেষ্টা করছে, সে হয়তো চেষ্টা করে সেটাকে মেনটেন করছে। আদারওয়াইজ কিন্তু সেটা প্রপারলি মেনটেন হয় না এবং সেটা কিছুদিন বাদে কিন্তু মারা যায়। এই কারণে আমি যেটা বলবো যে এসডিজি কে ফুলফিল করার জন্য, মানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তো অনেকগুলো, তার মধ্যে কিছু আছে আমাদের পভার্টি রিডাকশনস এর জন্য কাজ করা যায়, কিছু আমাদের আছে ওয়াটার স্যানিটেশনস, এগুলোর জন্য আমরা কাজ করতে পারি। আমরা এনার্জি, এই যে আমি কিছুক্ষণ আগে রিনিউয়েবল বলছিলাম এনার্জি ইজ রিনিউয়েবল আ হিউজ এনার্জি, থিং নাও, হ্যাঁ। so we can think different points, like it is not that যে আমাকে একটা ছোট গাছ দিলে পরে that we are doing something on CSR or the on SDG, এইটাকে আমাদেরকে সিম্বলাইজ করা, এবং আমি যেটার ওপর গুরুত্ব দিচ্ছি যে গাছটাকে কিভাবে মেনটেন করা হবে, কিভাবে কি তাকে গাছ বাঁচিয়ে এটা? রাখা হবে, কি গাছ এটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেইটাকে কিভাবে তার ইকো, মানে সোশিও কি এনভায়রনমেন্টের মধ্যে সেটাকে ঠিক, রাখা ঠিক, যাবে, ঠিক। সেটা কি বাইরে রাখতে হবে নাকি নাকি ইনডোর সেটাকে প্লান্ট, ইনডোরে হ্যাঁ। রাখতে হবে। সো উই ডোন্ট গিভ এনি নো আদার নলেজ, অনলি উই আর গিভিং অল দ্যাট থিংস। রাইট। আমি এই জিনিসটাকে অবশ্যই চাইবো যে এরপর থেকে যখনই কেউ এই জিনিসটাকে পালন করবার চেষ্টা করবে বা দেওয়ার চেষ্টা করবে, at least have that sum of responsibility, few lines or some token of things with that গিফট অফ আ gift of প্লান্ট। the plants, যে তার কাছে পৌঁছে দেওয়া, কারেক্ট। যে these are the things you need to follow or Right, like that you have right, to maintain. রাইট। Otherwise it will be a difficult, মানে এটা প্রত্যেক যারাই নিয়ে যাচ্ছে বা যাদের কাছে থাকছে, অনেক সময় এটাও দেখা গেছে যে একটা বড় আম গাছ বা বট গাছ বা অশ্বত্থ গাছ বা অর্জুন গাছকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক যে সেই স্কুল বা সেই পার্টিকুলার কলেজ বা ইউনিভার্সিটি বা যেখানেই দেওয়া হচ্ছে, তাদের সত্যি সেটা রিকোয়ারমেন্টস আছে কিনা, কোথায় লাগাবেন কোথায় তারা? লাগাবে সেটা, কারণ হ্যাঁ। সেই জায়গাতে লাগানো যাবে কিনা বা সেই গাছটা বড় হলে পরে অন্য গাছগুলোর গাছপাতাগুলোর ওপর সেই প্রবলেম করবে কিনা। সুতরাং গাছ লাগানো এবং গাছ মেনটেন করা, যত্ন তার। এটাও কিন্তু একটা ভীষণ একটা সায়েন্টিফিক বিষয়। এটাকে এতটাও মানে আমরা লুজলি নিলে পরে দ্যাট উইল বি প্রবলেম ফর আস অনলি, কারণ এরপর যখন ঝড় বৃষ্টি হবে ওই গাছটাই বড় হয়ে হয়তো ভেঙে পড়ে যাবে, উইক কারণ ফাউন্ডেশন আমরা হয়তো। কোথায় হ্যাঁ ঠিক, ঠিক, ঠিক। বসাচ্ছি বা হ্যাঁ। কোন জায়গাটায় রাখছি সেটা হ্যাঁ। উই আর নট টেকিং কেয়ার অফ। সুতরাং এই জায়গাটাকে উই হ্যাভ টু মেক আ রেসপন্সিবল সিটিজেন্স সো দ্যাট দে ক্যান টেক আ টেক কেয়ার। ডিসিশনস যে এইভাবে রাইট, এটাকে রাইট, এই রাইট। জায়গায় রাখা যেতে পারে। কয়েকটা জিনিস ভেরি মানে ডেইলি থিংস, একটা হলো তো দেখো যেরকম সিঙ্গাপুরে ওরা করেছে যে
এই গাড়ির নাম্বার তুমি মানে এভরিডে তোমাকে পাবলিক ট্রান্সপোর্ট 1 ডে ইন আ উইক তোমায় নিতেই হবে। কিন্তু এখানে আমাদের তুমি দেখবে ফর পিপল হু মেক মানি, a way of showing that money or displaying their wealth is আমার কটা গাড়ি আছে দেখো। আমি আমার মেয়েকে তার 16th বার্থডেতে, আমি তো দিল্লিতে থাকতাম, ওখানে এটা খুব ছিল, 16th বার্থডে মে গাড়ি দে দিয়া, মানে ওটা একটা মানে ইটস এ শো অফ দেয়ার, আমার কাছে ভেরি ভালগার, কিন্তু ইটস এ শো, মানে একটা আপার মিডল ক্লাস ফ্যামিলি বা রিচ ফ্যামিলিজে এটা হয়। এবার আমাকে বলো, এখন তো আমরা মেট্রো, এত জায়গায় মেট্রো ছড়িয়ে যাচ্ছে, দরকার, আমাদের যা পপুলেশন বেড়ে গেছে, বাট অ্যাট দ্য সেম টাইম গাড়ির ভিড় কিন্তু ভেহিকুলার ট্রাফিক কমছে না। আর একটা জিনিস হংকিং, ইন্ডিয়াতে তুমি দেখবে দের ইজ দিস থিং অফ মানে আমার যে আগের গাড়ি চালক ছিলেন, হি হ্যাড আ হ্যাবিট, কন্টিনিউয়াসলি হর্ন দিত, আর বললে আবার রেগে যেতেন যে আরে দিদি হর্ন না দিলে তো মানে তুমি তো দাঁড়িয়েই থাকবে। মানে আমাদের যে রোড রেজ, মানে সবসময় একটা কোথাও আগে আমাকে পৌঁছতে হবে, এই যে একটা অ্যাগ্রেসিভনেস আমাদের মধ্যে, I feel all of these things also add to the decay of the environment. অফকোর্স, তুমি কি জানো যে রিসেন্টলি আমরা যে সমস্ত সিটিগুলোতে, ইউজুয়ালি তুমি যে সিটিগুলোর নাম নিলে, সেখানেতে একটা সিটিজেন্স সকাল থেকে রাত্রিরে যে পরিমাণ ভেহিকুলার এমিশনস বা এয়ার পলিউশনসের সংস্পর্শে আসে, সেটা হচ্ছে যে সেই পার্সনস কিন্তু সারাদিনে প্রায় 25 সিগারেটস ইনটেক করার সমান। সুতরাং শুধু সে কিন্তু না খেয়েই, আমি বলছি, জাস্ট দাঁড়িয়ে থাকলে বা যে Just কোনো inhale বাইরে করে। যাচ্ছে, এক্সপোজার্স হচ্ছে তার মাধ্যমেই। সুতরাং এই জায়গাটা কিন্তু, এই যে তুমি বললে এতগুলো গাড়ি ব্যবহার বেড়েছে, আজকে আমরা শেয়ারিং, উই রিয়েলি ফরগেটস যে Yeah. ঠিক আছে আমরা একই জায়গায় যাব, Carpool. সো we will drop you or we will take togethers and we will go, so we are become very like whatever, I must not use that word, but Selfish হ্যাঁ, আমরা। তো সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি ইট উইল কামস ইন রিভার্স ওয়ে, যে এই যে পলিউশনসটা বাড়ছে সেটা কিন্তু আমারই, যে সমস্ত গাড়ি আমরা ব্যবহার করছি সেখান থেকেই কিন্তু ভেহিকুলার ইমোশন, এই এমিশনস যেটা আসছে সেখান থেকে প্রচুর পরিমাণ সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডস, অ্যাট ইভেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে গ্যাসিয়াস পার্টিকুলেট ম্যাটার্সগুলো, সেগুলোও কিন্তু বাড়িয়ে দেয়। এবং এই কারণেই আজকে দেখা যাচ্ছে যে এই সিটিগুলো একটা মানে পুরো গ্যাস চেম্বার। রাইট। ইট ইজ আ কাইন্ড অফ, মানে তুমি একদম একদম তাই। মানে দেখলে পরে তুমি এক একটা, তুমি যদি বছরের মানে টোটাল হিস্ট্রি অফ একিউআই ইন্ডেক্সটাকে তুমি যদি স্টাডি করো বা কখনো দেখবার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে যে আমরা কিন্তু সত্যিকারের একটা গ্যাস চেম্বারে ব্রিথ আছি। করছি। এবং সেইখান থেকে উই আর ইনহেলিং, উই আর সাস্টেনিং, অ্যান্ড তারপরে আমরা এই পৃথিবীর বুকে আমরা যে বেঁচে আছি, এবং আই ডোন্ট নো দ্যাট হাউ লং উই ক্যান বি ভেরি ফিজিক্যালি অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছুকে আমরা মানে অক্ষত রাখতে অক্ষত পারবো। রেখে আমরা বেঁচে থাকবো। হ্যাঁ হ্যাঁ। সেটা কিন্তু আমাদের এই পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট ভীষণভাবে কিন্তু সেটাতে এফেক্ট করে রাইট। এবং সেটার একটা গুরুত্ব রাখে। সুতরাং যত আমরা এখানেতে দেখতে পাবো যে মিথেন গ্যাসটাকেও কমানো, আজকে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, দিস ইজ অলসো অ্যানাদার সোর্স, যেটা উইচ ইজ অ্যাডিং দ্যাট উই আর নট প্রপারলি মেনটেনিং দ্য ওয়েস্ট ইন এনি সিটিজ। সো সেই জায়গাটাও কিন্তু ইটস বিকাম আ ভেরি ভেরি পার্টনিং প্রবলেম আর ক্রিয়েটিং দ্য প্রবলেম ফর অল অফ আস, মানে পাবলিক হেলথ যেটাকে বলা হয়, যে জনস্বাস্থ্য এই যে ভেঙে পড়ে, সেটাতে কিন্তু অনেকাংশে এই জায়গাটা রেসপন্সিবল হয়ে থাকে। কিন্তু কিছু শহর, ফর ইনস্টেন্স ব্যাঙ্গালোর, সেখানে তো ওয়েস্ট সেগ্রিগেশন হচ্ছে, এখানে কেন এটা এক্সিকিউট হচ্ছে না? নট এক্স্যাক্টলি ওয়েস্ট সেগ্রিগেশনস, এখানে মানুষকেও বলা হচ্ছে, ব্যাঙ্গালোরেও তাই, মানে টোটাল যদি আমরা ইন্ডিয়ার পিকচার্সটাই দেখি, সেখানে আমাদের বিভিন্ন সিটিজ আছে, আজকে ভোপাল আছে, আমরা যেটা গ্রিন সিটি বলছি বা স্মার্ট সিটি বলছি, সেই দিক থেকে ভোপাল ইজ ভেরি নাইসলি ওয়ার্কিং। এই জায়গাগুলোতে যেটা আমরা হচ্ছে যে আমরা মানে এই যে সোর্স সেগ্রিগেশনসটা করতে পারছি না, মানে সোর্স সেগ্রিগেশনস আলটিমেটলি ইট লিডস টু যে ইকো এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট।
আজকে আমার ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে আমি প্রচুর কাজ করি, মানে ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। সেইখানটাতেও আমরা দেখেছি প্রায় ইলেকট্রনিক ওয়েস্ট যেটা থাকে, যে কোনো ধরনের আমাদের একটা মোবাইল ফোন হতে পারে, আমাদের একটা গ্যাজেটস হতে পারে, একটা টিভি হতে পারে, সবকিছু। আমার এটা নিয়ে একটি বইও আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৭০ রকম কিন্তু ধাতু আমরা সেটাতে পাই। বাট হাউ এক্স্যাক্টলি হোয়ার উই আর থ্রোয়িং, উই ডোন্ট নো। আমরা সেই জায়গাটা, একটা ব্যাটারি পেলেও আমরা কিন্তু উই আর জাস্ট থ্রোয়িং ইনটু দ্য ডাস্টবিন। আমরা সমস্ত কিছু কিন্তু উই হ্যাভ মেক ওয়ান ডাস্টবিন, ওখানেই সবকিছু আমরা সেখানেই ডিসপোজ করে কিন্তু দিচ্ছি। আমরা সবকিছু ফেলছি। সেই জন্যই আমি বলছি, সো দ্যাট নিডস দ্য ডিফারেন্স অর দ্য পলিসি মাস্ট বি দেয়ার, যে আমার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমার ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য সেপারেট বিন, and that should be collected by the definite body, and then আমার degradable and biodegradable, এই যে সোর্স যখন আমি সেগ্রিগেট করছি, তখনই কিন্তু এই যে ডিগ্রেডেবল ওয়েস্ট যেটা থাকছে, সেটা তো মেনলি আমাদের কি কি থাকে, আমাদের বিভিন্ন ধরনের এই খোসা টোসা, হ্যাঁ, যে আমরা রান্নাঘরে যে খাবারের, হ্যাঁ। সমস্ত ধরনের যে সবজি টবজি খাচ্ছি, যেগুলো খাচ্ছি, সেগুলোর কিন্তু সেটার সাথে যদি আমরা প্লাস্টিকে একটি মুড়ে সেটিকে যখন ওই ফেলে দিচ্ছি। ডিগ্রেডেবল ওয়েস্ট বিনে ফেলছি, সেটা কিন্তু আর ডিগ্রেডেবল ওয়েস্ট থাকছে না। সুতরাং দিস ইজ দ্য প্রবলেম। সো হাউ ডু উই ডিসপোজ ইট দেন? আমরা দেখছি যে যেখানে এই ধরনের বেশিরভাগ বাড়িতে যখন এই ওয়েস্ট ফেলা হয়, থ্রোয়িং অফ দ্য বিন, যারা ফেলে তাদেরকে কিন্তু খুব বেশিভাবে দরকার যে একটু এনভায়রনমেন্ট লিটারেট করা। মানে দ্য পিপলস, দ্য স্টুডেন্টস, দ্য চাইল্ডস, all the owners, they are very quietly, they know that what are the degradable, what are the non biodegradables. কিন্তু যখন আমরা দেখি যে বাড়ি থেকে যিনি ফেলছেন তাকে যদি আমরা না জিনিসটা শেখাতে পারি, তাহলে কিন্তু সেই প্লাস্টিক্সে মুড়েই আমরা ফেলে দেবো। এই ধরনের ডিগ্রেডেবল ওয়েস্টগুলো ফেলছি। আমাদের কিন্তু প্রপারলি কোনো একটা সেগ্রিগেশনস বিন রাখা উচিত, কারণ এই যে কোনো জিনিসের ওয়েস্ট যখন ডিগ্রেডেবল ওয়েস্টগুলো, এগুলো কেউ চাইলে নিজের বাড়িতেও সার তৈরি করতে পারে, কারণ সেগুলোকে বহুদিন কম্পোস্ট রেখে দিলে যেটা পরে বলে। সেটা কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে যায়, এবং সেটাকে তার বিভিন্ন ধরনের টাব, যেগুলো মানে ফুলের বা ফলের যা গাছ করতে চায় সেখানেও ইউজ করতে পারে। সুতরাং সেটা কোনো ওয়েস্ট তৈরি হলো না, বা সেটাকে কভার দিয়ে তৈরি করলো, কারণ সেখানে অনেক রকম ইনসেক্টস বা এই ধরনের কিছু এফেক্ট করতে পারে। অর আদারওয়াইজ যখন কোনো মানে কালেক্টর আসে, সেটা মিউনিসিপ্যালিটিস বা পৌরসভার যারা আসে, সেখানেতে বিন কালার বলে দেওয়া থাকে, গ্রিন অ্যান্ড ব্লু। এই গ্রিনেতে কিন্তু আমাদের এই বায়োডিগ্রেডেবল ওয়েস্টগুলোকে ফেলা উচিত, কারণ আজকে যখন পুরসভা থেকে এগুলো নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে আবার সেগ্রিগেশনস করতে বসতে হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য এগেইন দ্য নেক্সট ওয়ার্ক, একটা অ্যাড বেড়ে হয়ে যাচ্ছে একটা। এবং সেটা করা সম্ভব হয় না, কারণ যখন কালেক্ট করা হচ্ছে তখন জিনিসটা অনেক কম পরিমাণে থাকছে, আর যখন সেটা গিয়ে এক জায়গায় জমা হচ্ছে হিউজ তখন অ্যামাউন্ট। একটা স্তূপ তৈরি হচ্ছে। আর এইভাবে কিন্তু এই স্তূপগুলো জমা হতে 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 আমরা দেখেছি এই রিসেন্টলি যে হাওড়াতে যে সলিড ওয়েস্টের যে ইনসিডেন্টটা হলো, সেটা একটা ডেভাস্টেটিং একটা জিনিস, কারণ এটা জমতে জমতে একদিনে পাহাড় হয় না, স্তূপের পাহাড়, সেটা কিন্তু অনেক দিন ধরে জমতে জমতে তবেই একটা ওই রকম চেহারা নেয়। এবং সেইটা যদি আমরা আগেই সোর্স কালেক্ট করে, সোর্স থেকেই যদি সেখান থেকে সার তৈরি করে দিতে পারতাম, তাহলে বহু জায়গায় বহু বাগান আছে, উদ্যান আছে, পার্ক আছে, বিভিন্ন সেটা রকম কাজে জায়গা লেগে আছে, যেত। সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম। সো দ্যাট পার্টিকুলার লেবার ডিভিশনস যেটা আমাদের সোর্স সেগ্রিগেশনে লেগে যাচ্ছে, they can be helped in the distributions of that particular product to the different যে সমস্ত গার্ডেন্স গুলো আছে সেখানে লেগে যেতে পারতো। সেটা অনেক কস্ট এফেক্টিভ হতো এবং সেটা আমাদের কাজটাও হতো এবং সেটা কাজে লাগতো। অ্যাট ইভেন যেটা নন বায়োডিগ্রেডেবল পার্ট আছে, সেখানে প্রচুরভাবে স্ক্র্যাপস থাকে, মানে প্লাস্টিক্স, তার থেকে লোহা, বিভিন্ন ধরনের মেটালস, কাঁচ, সেগুলো থাকে। সেগুলো কিন্তু আমাদের রিইউজ হয়। আমরা সোর্স সেগ্রিগেশনসটা করি না বলেই কিন্তু আর ওগুলো রিইউজ হতে পারে না। সো দিস মেক্স দ্য হোল থিংস ইন আ ডাম্প। আর সেই কারণে এই যে ডাম্পগুলো জমতে 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 এখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়।
কারণ যেহেতু অর্গানিক ওয়েস্ট থাকে, অর্গানিক ওয়েস্টটা বহুদিন ধরে যদি চাপা পড়ে থাকে এই গ্যাসে কনভার্ট করে। There is an reactions with that bacteria of all that organic materials that can be converted into the CO2 and H2. এই জায়গাটাতেই কিন্তু এই গ্রিন হাউস গ্যাস এমিশনস অ্যান্ড CH4, এই যে মিথেন গ্যাসটা যেটা অ্যাডিশনালি আমার এনভায়রনমেন্টে এসে মিশছে, সেটা তো আমার গ্রিন হাউস গ্যাস বাড়াচ্ছে, এক্স্যাক্টলি, এবং সেই কারণেও তো সেই জায়গাকার তাপমাত্রা বেড়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে। সুতরাং এই ছোট ছোট ভেরি সিম্পল থিংস, চেঞ্জেস, মডিফিকেশন। একদম সেই জায়গাটা যদি আমরা না আসি বা না প্র্যাকটিসের মধ্যে রাখি, তাহলে কিন্তু আজকে আমাদের এই যে একটা মানে হাঁসফাঁস করা গরম বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ক্লাইমেটিক শিফটিং যেটা হচ্ছে, সেটা কিন্তু হতেই থাকবে। এবং সব থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সাইলেন্ট এপিডেমিক হয়ে গেছে। পরিণত হচ্ছে। সো দিস সাইলেন্ট এপিডেমিক, এটা কিন্তু আমরা অনেকে লক্ষ্য করছি না, কিন্তু এটা একদিন আমাদের কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি ডেকে আনবে, এবং আমরা খুবই সেটা মানে ইগনোর এখন করছি, কিন্তু আলটিমেটলি উইল বি অ্যাফেক্টেড। I mean, we are ignoring it because we can afford to ignore it. একটা টাইম এমন আসবে যখন মাদার নেচার সেকেন্ড চান্স কিন্তু মাদার নেচার দেয় না, হিউম্যানস গিভ সেকেন্ড চান্সেস। আই বিলিভ নেচার ইজ দি আলটিমেট ট্রুথ, দ্য আলটিমেট বেসিস অ্যাকর্ডিং টু মি অফ অল ফেথ। মানে মাদার নেচারের কাছে উই অলওয়েজ হ্যাভ টু সারেন্ডার, সেই ডাস্ট টু ডাস্ট, অ্যাশেস টু অ্যাশেস। এই আড্ডাটা স্ট্রেট আপ উইথ শ্রী টিম খুব সযত্নে সাজিয়েছে as our little effort to raise awareness on the occasion of the Environment Day. আমার মতে এভরি ডে যেরকম আমি বলি যে মাদার্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এভরি ডে ইজ আ সেলিব্রেশন অফ দিজ উইমেন অর মাদার্স অর ইউনো ইন আওয়ার লাইফ, সেরকমভাবে প্রতিদিন কিন্তু এনভায়রনমেন্টের কাজে আমরা যুক্ত হতে পারি, আমরা সচেতন থাকতে পারি যে এইগুলো একটু যদি আমরা নিজেদের লাইফস্টাইল মডিফাই করি, বা ছোটখাটো জিনিস সেরকম 4টে লোক একটা অফিসে যায় বা একটা পার্টিতে তোমরা যাচ্ছ, ঠিক আছে, কারপুল করো বা টেক দ্য মেট্রো। মানে ইনস্টেড অফ 5 people taking 5 cars, just go by the metro. তুমি if you go to countries like Japan or I went to Europe, the train is huge. মানে লোকে অফিসে যাচ্ছে ট্রেনে করে, মানে অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট, জাস্ট ইন্টারাক্ট করলাম Surely. যে actually we are not considered that environment crime is a crime. এক্স্যাক্টলি, So there is no environment justice. কোনো পানিশমেন্টও নেই। There is no not at all any punishment. যে এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণভাবে দরকার, যে environment crime is a crime যেটা কিন্তু we are doing for মানে on us. অ্যাবসলিউটলি, এটা তো নিজেদের আমরা ধান্দায় আমরা আমাদের করছি। আমাদের জায়গাতেই আমরা ক্ষতি করছি, ঠিক ঠিক ঠিক, আমাদের জায়গাতে, আমাদের মানে বাসস্থানে, এবং দ্যাট ইজ ফর এই যে আমরা বলি আমরা নেক্সট জেনারেশনস, এই যে নেক্সট জেনারেশনস এর জন্য কিছু কাজ করছি, দ্যাট অলসো দ্য রেসপন্সিবিলিটি, একদম, লাইক একদম। টু গিভ দ্য আর্থ ইন আ প্রপার প্লেস টু ফর দেম। সো সেই রেসপন্সিবিলিটির আসপেক্টস থেকেও কিন্তু উই আর ডুইং সাম ক্রাইম অ্যান্ড ইট ইজ আননোটিসেবলস। আমি এই জায়গাটা মনে করি যে there should be more things to come, যে in policy levels and also in different aspects that different NGO can also works on together, that too. একসাথে মিলে সবাই আমরা একদম কাজ করলাম। exactly. So there are basically that what the environment just is, that everybody should know that one thing is the environment literacy, next thing is the environment is a crime, that everybody must have to understand that yes, I have done the crime, so what the punishment, or if I'm doing this, this is a crime. So if you cannot build these things on you or amongst the us, so then we cannot resist. একটা ওয়ার্ড আমি শুনি বারবার আসে, কলিযুগ আসছে, কলিযুগ আসছে। আমার পার্সোনালি মনে হয় কলিযুগটা এটাই এখন, যে আমরা আমাদের মা, আমরা যেরকম নিজেদের মাকে এত যত্ন করি, ভালোবাসি, মাদার্স ডেতে প্যাম্পার করি, সেরকমভাবে মাদার আর্থ, যে আমাদের মানে হিউম্যান রেসকে যে মাদার আর্থ এনেছে
ইনটু লাইফ, সেই মাদার আর্থকে আমরা এভরিডে, আমি অ্যাবিউজ কথাটা কনসিয়াসলি ইউজ করছি, উই আর অ্যাবিউসিং, উই আর কেয়ারলেস, উই ডোন্ট কেয়ার। আমরা নিজেরাও অনেক সময় কিছু একটা খেতে খেতে ওটা ফেলে দিলাম, একটা প্লাস্টিকের র্যাপার চুইংগাম খেতে খেতে ফেলে দিলাম। বা তুমি যে ওয়েস্টটা বললে, আমাদের বাড়িতেও যে ধরে নাও এঁটো কাটা যেগুলো তোমার সবজির খোসা, একটা তো প্লাস্টিকে বেঁধেই ফেলে দেওয়া হয়, আমরা তো সেটাকে একটা ঠোঙা বা কিছুতে করি না। আজকাল ঠোঙা অফকোর্স বাজারে গেলে পাওয়া যায়, বা অনেকে ঠোঙা বানিয়ে বিক্রিও করেন, বাট দ্য মোস্ট কনভিনিয়েন্ট থিং ইজ ওই কালকে কোথাও গেলাম একটা প্লাস্টিক পেয়েছি, দিয়ে মুড়ে ফেলে দিলাম। সো আমাদের আমি যেরকম আমার বোনকে খুব বকি যে তুমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, কেন তুমি লাইট জ্বেলে রাখছো? তুমি একটুক্ষণের জন্য হয়তো বসার ঘরে এসে গল্প করছো আমাদের সাথে, এসি বন্ধ করো। কালকেই আমার বাবা ওকে বকছিল যে তুমি এখানে বসে আছো, তুমি এসিটা বন্ধ That করো। makes the environment conscious হ্যাঁ, তারপরে এই যে humans. আমরা মুখ ধুচ্ছি, হয়তো আমরা খুব মানে গেট রেডি উইথ মি, খুব ভিডিও বানাচ্ছি, স্ক্রাব করছি, কলটা খোলা। তো এইগুলো মানে আমরা বুঝতে পারি না, বিকজ আমাদের ওপর কখনো ওইভাবে এফেক্টটা আসেনি যেটা তুমি বলছো। বাট এভরিডে আমরা কিন্তু কনসিয়াসলি আনকনসিয়াসলি, আই থিঙ্ক মোর কনসিয়াসলি, Yes, সাথী, we have to be also believe on two P's like রাইট preservations and perseverance. রাইট রাইট So if we just ignore all those things, then it will really affects the রাইট mother. রাইট আশা করব যে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আপনারা এই পডকাস্টটা শুনবেন। সাথী, থ্যাংক ইউ। আই নো দিস ইজ আ বিজি টাইম ফর ইউ, তুমি অনেক ইনিশিয়েটিভসের মধ্যে যুক্ত আছো, ইউ ওয়ার্কিং ক্লোজলি, ইউর আ ক্রুসেডার। আমি তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট বলে আলাপ করালাম আমার দর্শকের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি পিপল লাইক সাথী, দে আর এনভায়রনমেন্টাল ক্রুসেডার্স, দে আর অ্যাক্টিভিস্ট। আমরা সবাই হতে পারি, সবাইকে খুব যে পিএইচডি করে অ্যাক্টিভিস্ট হতে হবে বা ক্রুসেডার হতে হবে তা নয়। ছোটোখাটো জিনিস, মানে যেরকমভাবে আপনারা বাচ্চাদের শাসন করেন, এই 6টা বেজে গেছে আর ফোন বন্ধ করো, পড়তে বসো, সেরকমভাবেই যদি আমরা আমাদের বাচ্চাদের ট্রেন করি, লাইট বন্ধ করো, ফ্যান বন্ধ করো, সবসময় এসি চালাবার কোনো দরকার নেই, যদি তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ঘরে যাচ্ছ এসিটা অফ করো। উই হ্যাভ টু কনজার্ভ, জাস্ট বিকজ আমরা পাচ্ছি, আমরা ওরকম ভাবে মানে দো হাত সে লুটা রে হে, হয় না যে একদম Exactly. লুটিয়ে দিলাম যে কি আছে, তো মানে Exactly. And that will আছে, be finished one day. মানে একদিন সেটা শেষ water হবে। is also the things যে Yes. তুমি যতই ভাবছো যে এটা আমার কাছে অ্যাফ্লুয়েন্টলি আছে, কিন্তু হ্যাঁ, এখনো এরকম অনেক দেশ, অনেক জায়গা আছে হুম, সারা হুম। পৃথিবীতে, they have not get the proper water হ্যাঁ, and জল also পায় the না তো, electricity. অ্যাবসলিউটলি সুতরাং অ্যাবসলিউটলি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, and একদম we একদম। have to remember them always যে don't waste it, utilize it Right. fully but don't waste it. Don't waste it. I hope this conversation will be a very, very precious conversation, যেটা আপনারা সেভ করবেন, আপনাদের বাচ্চাদের দেখাবেন, নিজেরা যদি পডকাস্ট এনজয় করেন দুটো লোকের সাথে শেয়ার করবেন। সাথী, একটা আমাদের ভিউয়ার্সদের তুমি একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে একটা বার্তা দাও, এবং তার সাথে সাথে জাস্ট আ শাউট আউট ফর সাবস্ক্রিপশনস। ভালো কথা শুনুন, আমি এটা বারবার বলি, বিভিন্ন ধরনের পডকাস্ট শুনুন, বিভিন্ন ভালো বই পড়ুন। অফকোর্স আমি খুব এখন নিজে লেখিকা হয়েও খুব আগেনস্ট বই হয়ে যাচ্ছি, বিকজ আমার মনে হয় গাছ কেটে মানে ওটা হচ্ছে। তো আই অ্যাকচুয়ালি ফিল ইটস ওকে, কিন্ডলে যারা পড়ছে, আই নো ইটস রেস্ট্রিকটিভ, বাট উই হ্যাভ টু সেভ দি আর্থ, ইউনো। ছোটোখাটো জিনিস, আমরা যেরকম আমাদের বাড়িতে প্লাস্টিকের জলের বোতল উই হ্যাভ স্টপড ইউজিং। আই এম ট্রাইং যে আমাদের যেগুলো মাইক্রোতে গরম করার, মানে আমি কাঁচে পরিণত করতে চাইছি আমার কিচেনকে, বাট অ্যাজ আই টোল্ড ইউ ইটস ভেরি এক্সপেন্সিভ। বোরোসিল ইজ আ ভেরি, তার থেকে একটা প্লাস্টিকের ডাব্বা গড়িয়াহাট থেকে কেনা অনেক ইজি, প্লাস ভাঙা, ইউনো, কাঁচ মানেই সেটা ভেঙে যেতে পারে, সেটা রাফ ইউজের সময় ঠিক অতটা মানে ইটস নট ভেরি বাট স্টার্ডি। এটা তোমার হেলদি, মানে Yeah. তুমি একটা প্লাস্টিক, আমি তোমায় বললাম যে Yeah. প্লাস্টিকের বটলস থেকে কিন্তু মাইক্রোপ্লাস্টিক্স থাকছে, সেখান Absolutely. থেকে তুমি কাঁচের বটলে শিফটিং, ইটস ম্যান্ডেটরি, Yes. মানে ইট ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। Yes, মানে yes, এই yes. জায়গাটা কিন্তু মানে
when we will in where we will go for the environment consciousness or we'll show the environment consciousness রাইট that you have to decide. দা অ্যাবসলিউটলি। এইটা এবং ভীষণ দেখো দরকার। ছোটবেলায় কিন্তু আমরা কাঁচের বোতলেই খেতাম একদম সব, একদম মানে তাই। আমাদের না, না, প্লাস্টিকের ছোটবেলায় আরো অনেক ব্যাপারটাই ছিল হ্যাবিট না। আছে, আজকে হয়তো সময় হয়ে উঠছে না, আমি একটা ছোট্ট জাস্ট অফকোর্স বলছি। বলো প্লিজ। সেখানেতে দেখবে যে ছোটবেলায় যে আমাদের কাঁথা যেটা হ্যাঁ তৈরি হ্যাঁ হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ আ রিসাইক্লিং। কারেক্ট। সো রিসাইক্লিং অ্যান্ড রিইউজ ইট ওয়াজ দেয়ার। হুম, আমরা দেখেছি ছোটবেলা থেকে যে আমাদের বাবা, মেসোমশাই, ঠাকুরদাদা যারা বাজারে যেতেন একটা ব্যাগ নিয়ে যেতেন, বাজারের থলি। বাজারের থলি। হ্যাঁ, তো উই হ্যাভ লস্ট দ্যাট কনসেপ্ট। আমরা একদম আমরা কিন্তু একদম ট্র্যাডিশনালি যেদিকে শিফট হচ্ছি সেটা আমাদের ইকো ফ্রেন্ডলি নয়। হুম, আমরা ইকো ফ্রেন্ডলি ছিলাম, আমার মনে হয় অনেক অবশ্যই বেশি ইকো আমরা ফ্রেন্ডলি ছিলাম। ছিলাম। সেই জায়গাটা আমাদের কোনো কোনো জায়গায় যদি আমরা সেই মডিফিকেশনস গুলো একটু আনতে পারি। রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে এত কার্বন ডাই অক্সাইড রিলিজ, এত আমরা দেখছি যে হুম, গ্রিন হাউস গ্যাস এমিট করছে, দ্যাট ডিউ টু যে এই প্লাস্টিকস গুলোই কিন্তু আলটিমেটলি আমাদের বাতাসে গিয়ে মিশতে পারছে না, যেখানে সেখানে পড়ে থাকছে, এবং দ্যাট আলটিমেটলি কিল আস। রাইট এই রাইট জায়গাটা কিন্তু উই একদম নিড টু টেক দ্য স্টেপ স্ট্রংলি। রাইট। অ্যান্ড মানে এরকম ভালো কনভারসেশন শুনতে হলে একটু সাবস্ক্রাইব করুন স্ট্রেট আপ উইথ শ্রী। এটা তুমিও একটু আমাদের দর্শক তোমার একদম ফলোয়ার্সদের বলে দাও। একদম শিওর। মানে সব থেকে আমি বলি যে এনভায়রনমেন্ট লিটারেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাবসলিউটলি। শ্রী যেটা ইনিশিয়েটিভ নিয়েছে দ্যাট স্ট্রেট আপ উইথ শ্রী, প্রত্যেকে এটা শুনবেন এবং অবশ্যই ছোটদেরকেও দেখাবেন। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এটা প্রত্যেকেই, শুধু ছোট বড় বলে আমি কিছু বলছি না, কারণ এনভায়রনমেন্ট কনসাসনেস, আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই। এই জায়গাটা কিন্তু আমাদের, আমার মনে হয় তোমার এই যে ইনিশিয়েটিভটা ইট উইল রিয়েলি হেল্পফুল ফর অল অফ আস, অ্যান্ড এটা একটা খুব ভালো তুমি রেসপন্সিবলস একটা ইনিশিয়েটিভ নিয়েছো, অ্যান্ড দ্যাট উইল ওয়ার্ক ফর আওয়ার এনভায়রনমেন্ট ডে টু। কারণ আমাদের এবারের যে থিমটা আছে দ্যাট ইজ বিটস দ্য প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক হুম, পলিউশনসটাকে নিয়ে আমরা এন্ড করো। বহুবার বলি, কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেটস, বিভিন্ন সকলের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছক যে উই নিড সামথিং অল্টারনেটিভস, অ্যান্ড উই একদম। হ্যাভ দ্যাট অল্টারনেটিভ, উই ওয়াজ হ্যাভিং দ্যাট অল্টারনেটিভস এটা তো বিফোর আমাদের একটা অলসো। কালচারালি ছিল এই ছিল, আমরা এই জিনিসগুলো। ধরনের ব্যাগ ব্যবহার হ্যাঁ, করেছি, এখনো আমাদের শাড়ির ব্যাগ প্রচুর। মনে আছে? হ্যাঁ, মারা বানাতো শাড়ির সুন্দর ব্যাগ, করে কাপড়ের ব্যাগ, কাপড়ের ব্যাগ। বিভিন্ন হ্যাঁ, ধরনের ডিজাইন আছে তাতে। অবশ্যই। বাট আমাদের একটাই জিনিস যে আমাদেরকে ওটা ক্যারি করতে হচ্ছে, ব্যাস। আমরা একটা ছোট ব্যাগ ক্যারি করব, কিন্তু হুম, সেখান থেকে যদি আমাদের মাদার আর্থকে যদি আমরা সুন্দর সুষ্ঠুভাবে রাখতে পারি, অ্যান্ড দেয়ার ইজ আই এম অ্যাডিং অ্যানাদার পয়েন্টস, যে বিভিন্ন যারা বিক্রেতারা, যেখানে আপনারা মানে প্লাস্টিকটা চাই, সেখানে কিন্তু বায়ো প্লাস্টিকস রাইট। দ্যাট অলসো অ্যাভেলেবল, সেগুলো বিভিন্ন স্টার্চ বেস্ট সোর্স থেকে বিভিন্ন কোম্পানিজ তৈরি করছে। সেইটা সুইচ সেই করুন। অল্টারনেটিভস এ আপনারা হুম, আসুন, নট দ্যাট দ্য লেভেল অফ প্লাস্টিক্স, দ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, রাইট। সেটাকে কিন্তু একেবারে ছেড়ে দিন। আম, আপনারা যদি স্ট্রেট আপ উইথ শ্রী দেখছেন, এই ভীষণ ভীষণ এডুকেটিভ অ্যান্ড এনলাইটনিং আড্ডাটা শুনেছেন, উপভোগ করেছেন, সাবস্ক্রাইব করেছেন ভালো লক্ষ্মী দর্শক হয়ে, তাহলে একটা প্লেজ করুন না যে এই মাস থেকে, এই এপিসোডটা দেখার পর থেকে আমি আমার বাড়িতে যে 8টা প্লাস্টিকের বোতল আছে সেইগুলো ফেলে দিলাম। আমি কপারের কিনতে পারি, আমি আজকাল তো অনেক রকম হচ্ছে, কাঁচের কিনতে পারি সুন্দর সুন্দর। আমি তো ভীষণ গড়িয়াহাটে বাজার করি, আই লাভ ইট। মলের থেকেও আই লাভ গড়িয়াহাট শপিং। মানে কলকাতায় এসেছি তো ইউজ দ্য সিটি ফর হোয়াট ইটস বেস্ট। সুন্দর সুন্দর কাঁচের বোতল, সেগুলো দেখতে যা অপূর্ব, মানে ওটার ভেতরে লাইটস লাগিয়ে তুমি সাজিয়েও রাখতে পারো। তো সেইখানে তাদেরও হেল্প করুন, নিজেদের লাইফস্টাইলে চেঞ্জ করুন। ইফ ইউ আর সেইং নো টু প্লাস্টিক, হ্যাশট্যাগে লিভ আ মেসেজ ফর আস। আপনারা অনেক সময় আমাদের লেখেন, সে হ্যাশট্যাগ I say no to plastic. Let us make this a pledge that we take on behalf of my team and myself, and of course our very eminent environmental crusader Shathi. Shathi, thank you. তুমি আজকে আমাদের সাথে এলে, খুব বড় কথা তুমি খুব সিম্পলি বললে। তবে আমি আমার মাকে লাস্ট ইয়ার হারিয়েছি, এবং কালকেই আমার টিমের একটা ছেলে, সে আমার সঙ্গে মিটিং করছিল, তার মা বারবার ফোন করছে, রাত্রির হয়ে গেছে, তো ফোনটা বারবার কাটছে। তা আমি বললাম, শোন, মার ফোনটা নেই,
যখন মা থাকবে না, এই ছোট ছোট জিনিসগুলোই মিস করবি। আমি যেরকম মিস করি, মা ফোন করে কোথায় আছিস, আজকেও খাবি না, এই যে মার সঙ্গে মান অভিমান। ঠিক আমরা যদি এই মানে রেসপেক্টটা আমাদের মাদার আর্থকে দিই, যে এটা আমাদের মা, এবং এই মা ফর সেঞ্চুরিজ আমাদের উইদাউট আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন সে আমাদের নার্চার করেছে, একটু কি আমাদের অ্যাজ কনসিয়াস, এম্প্যাথেটিক অ্যান্ড রেসপন্সিবল চিলড্রেন অফ মাদার আর্থ একটু কি আমাদের দরকার নয় নিজেদের সেলফ অ্যাওয়ারনেস বাড়িয়ে? সাথীর যে কথাগুলো বললো বা যে কথাগুলো আমরা শুনি, আজকাল তো সবাই সব কিছুই মানে পড়েন, শোনেন, কিছু কিছু চেঞ্জেস আমরা করি। আমার মনে হয় আ লং জার্নি বিগিনস উইথ দ্য ফার্স্ট স্টেপ। এই শোতে আমরা চলুন ফার্স্ট স্টেপ নিই। We will say no to plastic. If you watch the episode and you've decided as a responsible earth citizen to say no to plastic, একটা হ্যাশট্যাগ রেখে দেবেন, I say no to plastic। আমরা সেইগুলো কোলেক্ট করে সাথীকে পাঠাবো। আই এম শিওর ওর ভীষণ ভালো লাগবে টু সি দ্য ইম্প্যাক্ট। এবং এই কনভারসেশনগুলো হ্যাভ ইট উইথ ইয়োর চিলড্রেন, হ্যাভ ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। ইফ ইউ আর আ রিটেলার, হ্যাভ ইট উইথ ইয়োর এমপ্লয়িজ, উইথ ইয়োর সাপ্লায়ার্স। টুগেদার উই আর স্ট্রঙ্গার। অন দ্যাট নোট, আবার নেক্সট উইক দেখা হবে। খুব ভালো লাগলো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল আইকন আছে, আপনারা জানেন কি করতে হবে। আবার একটা সুন্দর আড্ডা এবং একজন ইন্সপায়ারিং অতিথির মুখোমুখি হব কিন্তু পরের সপ্তাহে। থ্যাংক ইউ।